কংগ্রেসের একটা বড় অংশের তৃণমূল স্তরের যারা কর্মী সমর্থক তারা হতাশ। কারণ তারা বাস্তবটা বোঝেন, নীতি আদর্শের বাইরে গিয়েও বাস্তবটা বোঝেন যে সিপিআইএম এর সঙ্গে থাকলে হয়তো কিছু আসন পাওয়া যেত, কিছুটা ভালো ফল হতো। সেই অংশের মানুষকে আব্দুল মান্নানের সরাসরি বক্তব্য। এটার পোস্ট দেওয়ার পর আমি লাইক দিয়েছিলাম, শেয়ার করেছিলাম। তাতে পিসিসি অফিসে তনাদি চৌধুরী প্রেসিডেন্ট প্রেস কনফারেন্স করতে স্পোক্সম্যানরা আব্দুল মান্নানকে ঘাড় ধাক্কা দিয়ে কংগ্রেস থেকে বের করে দেওয়া উচিত। আমি শুধু লাইক করেছিলাম এবং বলেছিলাম যে দেখুন, ওই সিটটাতে আমার কাছে যা খবর, আমি তো বহুদিন ধরে রাজনীতি করছি, তৃণমূলের বহু ইনার খবর আমি পাই, সিপিএমেরও পাই, বিজেপিরও পাই, সবারই পাই। সবার সঙ্গে আমার রিলেশনও খুব ভালো। দিলীপ ঘোষ আমার বাড়িতে চলে যায়, শুভেন্দু আমার কাকা বলে। তো আমার সঙ্গে ফ্যামিলি রিলেশন এখনো 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 শুভেন্দুর বাড়ির সঙ্গে আমার রিলেশন, পার্সোনাল রিলেশন। হ্যাঁ, আমি ওখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে হ্যাঁ, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখুন, মুখ্যমন্ত্রী নিজেই বেটা তার ঔদ্ধত্য দম্ভ সমান আমাদের এ করেন, আমি কি করবো? বয়স আমার থেকে অনেক ছোট, কিন্তু আমার বয়স বলুন 78 বছর বয়স। অনেক আগে রাজনীতি করতে, এমন ভাবে কথা বলে যেন মনে হচ্ছে আমি তার বাড়ির চাকর। আচ্ছা, একদম শেষ প্রশ্ন, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2026 নির্বাচনের আগে আপনি কিন্তু, আমি জ্যোতিষী নই, হাত দেখি না, এই জাতীয় ডিপ্লোম্যাটিক উত্তর আমি শুনবো না। আপনাকে একদম আপনার মনের কথা, ইউ হ্যাভ টু ওপেন আউট ইউর হার্ট। 2026-এর নির্বাচনে কি হতে পারে বলে এতদিনের অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ আব্দুল মান্নান না, মনে এবার এই কোয়েশ্চেনটা খুব জটিল, কারণ এইসব জ্ঞান নিয়ে যদি কেউ গালাগাল দেয় আমি কি উত্তর দেবো বলুন না স্যার, আমার বেঁচে নেই। আচ্ছা, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, খুব সিরিয়াস প্রশ্ন। আহ, আমার রাজনৈতিক সাংবাদিকতার মধ্যে যে জিনিসটা অচ্ছুত সেটা হচ্ছে কোনো ধরনের কোনো কমিউনালিজম। এই জিনিসটা আমার কাছে একেবারে অচ্ছুত। আমি এই জিনিসটা আমার ব্যক্তিগত জীবনে এবং প্র্যাকটিসের মধ্যে এটাকে আমি সরিয়ে রেখে কাজ করি। তবুও একটা প্রশ্ন আমাকে করতে হচ্ছে, কারণ এই সময় রাজনীতির আহ, যে বাতাবরণটা, সেখানে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। মোহাম্মদ সেলিমকে আপনি যতটুকু চিনেছেন, আপনার কি মনে হয় তিনি সেকুলার মানুষ নাকি তিনি সাম্প্রদায়িক মানুষ? আমি তো আমার সাম্প্রদায়িকতার কথা প্রচার দেখেননি। হুম আমি শুনিও নি যে কথা সেগুলো, মানে ওরা কমিউনিস্ট তো বেসিস করে ধর্মান্ধ তাদের মধ্যে ওরা থাকে না। ওদের একটা পার্টি টাটি একটা আছে যে হুম মানে যেমন ধর্মীয় মানে ধার্মিক নয়, সেরকম ধর্মান্ধ নয় ওরা। ওদের মধ্যে একটা আছে, মানে ওদের আলাদা ক্যারেক্টার। কমিউনিস্টদের একটা, যে কমিউনিস্টদের সব হচ্ছে ওই মানে যে ওই হচ্ছে তোমার ওই যে তারা যে ধর্মকে নিয়ে এতে করবে, ওরা সেটা ওদের ওদের সেই মার্সেলের যে তত্ত্ব নিয়ে চলে, সেইটাকেই বেশি গুরুত্ব দিয়ে চলে ধর্মীয়। তবে আমি দেখেছি সেলিম সাহেব এমনি যেহেতু অ্যাক্টিভিটিতে অনেক সময় আমাদের সেকুলার মুসলিমদের মানুষ। সব এটা করে, ও তো ওর কাছে সব হিন্দু মুসলমান সব দেখা নেই। না, যে সেলিম সাহেব তো বিজেপি তৃণমূল বিরোধী। সেলিম সাহেব তো আন্তরিক ছিলেন বলেই তো এতটা এগিয়েছেন। হুম এমনকি সেলিম সাহেবকে আমাদের দলে কেউ কেউ খুব অসম্মান করার পরও সেলিম সাহেব কিন্তু 2021 সালে আন্তরিকভাবে ইয়ে করেছিলেন। একদমই। হ্যাঁ, তাতে নিয়ে কেউ ব্যঙ্গ বিদ্রুপ করলো, স্যার মারা গেছে, সে ব্যঙ্গ বিদ্রুপ করলো সেলিম সাহেব চণ্ডীপুরে দাঁড়াবেন আর আব্দুল মান্নান আরামবাগে দাঁড়াবেন বলে সমালোচনা করতে হয় করলো। আরামবাগটা শিডিউল কাস্ট নয়। আমি যখন দাঁড়াতাম আরামবাগ, তখন জেনারেল সিট ছিল, বিরাজ জান দিতেছি। কিন্তু আরামবাগ শিডিউল কাস্ট সিট এখন দাঁড়াবার আমার কোনো উপায় নেই। আর সেলিম সাহেব চণ্ডীপুরে দাঁড়ানি, চণ্ডীতলা দাঁড়িয়েছেন। কেউ সেই জোটে কিন্তু কোন রাজনৈতিক বাস্তবতার কথা, মান্নান সাহেব, কোন রাজনৈতিক বাস্তবতার কথা মাথায় রেখে শুভঙ্কর বাবু কংগ্রেসের তিনি রাজ্য কেন সভাপতি? করছেন তিনি বলবেন। অবশ্যই আমি তার কথা আমি কি চাই, জাস্টিফিকেশন আপনার কাছে চাইবো না, সেটা চাওয়া উচিত না। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন সিনিয়র পলিটিশিয়ান হিসেবে লজিক্যালি তো আমাদেরকে কথা বলতে হবে। কোন রাজনৈতিক বাস্তবতার কথা ভেবে একটা আহ, দলের, সর্বভারতীয় দলের রাজ্য সভাপতি এই সিদ্ধান্ত নিতে পারেন বলে আপনি মনে করেন? আমি আমি সর্বভারতীয় না, আমি সর্বভারতীয় সভাপতি খাগড়েজিকে চিঠি লিখেছিলাম। হুম হুম আপনি চিঠি বোধহয় দেখেছেন, ওটা ভাইরাল হ্যাঁ হয়ে হ্যাঁ, গেছে। মল্লিকার্জুন খাড়গেকে, হ্যাঁ হ্যাঁ। লিখেছিলাম যে পশ্চিমবাংলা এখন একটা মানুষ চাইছে তৃণমূল এবং বিজেপিকে দুটোকে হাঁটাতে, একদমই। কারণ দুজনের মধ্যে একটা সেটিং হয়ে রয়েছে। ঠিক এই জায়গাতেই মান্নান সাহেব, আমি আপনাকে একটা প্রশ্ন করব। বামেদের পক্ষ থেকে একটা অভিযোগ পাওয়া যায় যে বামেরা রেজিমেন্টেড পার্টি, তারা শৃঙ্খলাবদ্ধভাবে তাদের কর্মী সমর্থকরা, যদিও ভোট কারুর কেনা নয়, আমি এটা বলে নিয়েই বলছি, হ্যাভিং সেড দ্যাট, যে বামেদের ভোট কংগ্রেস পায় কিন্তু কংগ্রেসের ভোট সিপিআইএম পায় না। এই অভিযোগ কতখানি সত্যি বলে আপনি মনে করেন? তা বললো বিকাশদার তো অনেক ফি বলে, বিকাশদার টাকা পয়সা নেবে না, মানুষের সাথে কাজ করতে গেলে বিকাশদার টাকা নেয় না, হুম। টিকিটও দিতে হবে না। তো তারপর যাচ্ছে, ওটা বিকাশদা বললে জিতলাম। বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি যেভাবে এগিয়ে এলেন, ওরা তো দলের লোক নয়, তাই তো। ওরা ধর্মের লোকও নয়, জাতের লোকও নয়, তাই তো। মুসলিমদের মসিয়াও নন, তাই তো। কিন্তু মানবিকতার কারণে গেল। হুম।
তারপরে চিটফান্ডে তখন যখন দেখছি এরকম হচ্ছে, একের পর এক লোক তখন আরম্ভ হচ্ছে, বিকাশদার কাছে বলছে, আমাকেও বলছে যে একটা আপনার কিছু করুন, একটা কিছু করুন। তো এত বিরাট ব্যাপার তথ্য জোগাড় করা। তো আমাদের সবাই, আমাদের যে ওমেন্সের প্রেসিডেন্ট ছিল অমিতাভ চক্রবর্তী, এরা সব দেখাশোনা করে ওগুলো। তাই ওরা সব নিয়ে একটু কম্পিউটার টম্পিউটার খুঁজে তা আমি সব গুগল টুগলে তো পারি না খুঁজতে। হুম তো এটা দেখে সব রেড করে দেখুন, তারপর সব রোজ কাগজে বেরোচ্ছে, তাদের বাড়িতেও যাচ্ছি, সে গিয়ে চোখের জল ফেলতে হচ্ছে, কিন্তু সমবেদনা জানতে পারছে না। তখন এই সবাই আমরা মিলে ঠিক করলাম যে এরকম একটা করবো, মামলা লড়বো। হুম বিকাশদা রবিশঙ্কর স্যারকে বললো, তুমি সব ফাইল টাইল রেডি করো, বিরুদ্ধে আমি সব দেখছি কাগজপত্র দিয়ে আমরা একদম ডাইরেক্ট সুপ্রিম কোর্টে গেলাম। বিকাশ দা এটা লড়লেন এবং কোনো পয়সা নেন হুম এবং বিকাশ দার মতো লয়ার যেভাবে থাকা তা নয়, অনেক খুব কষ্ট করে থাকতেন। বঙ্গভবনে থাকলে বলছেন, না আমি তো বঙ্গভবন, আমি এমএলএ নাই, থাকবো না, তার নন এমএলএও থাকতে পারে, এবার সেই ভাড়া দিয়ে থাকবো এরকম। মানে খুব হুম সাত্বিক লোক তো ওটা লোকটা। তো তাকে করে তারা বললাম ঠিক আছে, মামলাটা লড়লাম, লড়াই করে অনেক লড়তে হয়েছে। নমস্কার, আপনি রয়েছেন কবিরের সঙ্গে এবং কবির এই মুহূর্তে এমন একজন মানুষের সঙ্গে বসে আছে, আহ, অত্যন্ত বিশেষ মানুষ আব্দুল মান্নান। তার সম্পর্কে আমার নতুন করে বলার কিছু নেই। ৭৩ বছরের বৃদ্ধ এবং পশ্চিমবাংলার ধুতি পাঞ্জাবি প্রজন্মের যারা রাজনীতিবিদ, তাদের মধ্যে একজন অন্যতম গুরুত্বপূর্ণ, এবং এই প্রজন্মটা তো প্রায় শেষের দিকে। তাই আমার ধারণা এই সাক্ষাৎকারটির একটি ঐতিহাসিক গুরুত্বও থাকবে, হিস্টোরিক্যাল একটা ভ্যালু থাকবে। আব্দুল মান্নান বলতে আমাদের কিন্তু সবার আগে 2016 থেকে 2021 সাল, এই 5 বছর পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতার মুখটি সবার আগে মনে পড়ে। কিন্তু সেটাই শুধুমাত্র আব্দুল মান্নান নন। 1991, 1996, 2001, 2016 চারবার হুগলি জেলার চাপদানি কেন্দ্রের বিধায়ক। শুধু তাই না, এমন একটা সময় কংগ্রেসের হয়ে রাজনীতি করেছেন যে সময়টা বেশিরভাগ সময়টাই বামেদের দাপট, এবং তারপর থেকে তো একচ্ছত্র তৃণমূল কংগ্রেস এবং দুটি জোটের কারিগর। 2011 সালে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের মহাজোট এবং 2016 সালে বাম কংগ্রেস জোট। যে বাম কংগ্রেস জোট কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকারকে প্রায় ফেলে দেওয়ার জায়গায় চলে এসেছিল। আমরা কথা বলবো 2026 নির্বাচন আসন্ন, তার আগে আব্দুল মান্নানের সঙ্গে। আব্দুল মান্নান সাহেব, আপনাকে স্বাগত জানাই। অনেক মানুষ জানতে চান প্রাথমিকভাবে আপনার শরীর কেমন আছে। আছি, তো অনেকদিন হয়ে গেল না, রাজনীতিটা প্রায় 62 বছর ধরে করছি। তাই তো? আর এমএলএ প্রথম হয়েছে 1982 সালে আচ্ছা। চাপদানিতে 4বার, তার আগে আরো একবার 5বার হ্যাঁ চাপদানি আরামবাগে ছিল তো হ্যাঁ 82 সালে। ফলে হয়েছে অনেকদিন ধরে করছি তো স্যার, শরীরটা বয়স হচ্ছে, আমার বয়স অ্যাকচুয়ালি মা বাবার হিসেবে অনুযায়ী 78 বছর বয়স। তাই, কিন্তু সার্টিফিকেটে অফিসিয়ালি সেটা একটু কম। সার্টিফিকেটে যখন গেছি তখন অফিসিয়ালি বলতে, তখনকার যুগে স্কুলে যেতে সব সার্টিফিকেটটা হ্যাঁ লাগতো না। হ্যাঁ তারপর দিয়েছিল, মানে এখনকার নিয়ম হলে আমি হায়ার সেকেন্ডারি পাস করতে, মানে পরীক্ষা দিতে পারতাম না, কারণ আমি 15 বছর বয়সে হায়ার সেকেন্ডারি পাস করছি, তার 11 ক্লাস। ও আচ্ছা। তারপরে মানে সার্টিফিকেট অনুযায়ী তো হুম হয় না, তা না। হুম আমাদের মুসলিম ছেলেরা একটু দেরিতে তখন স্কুলে যেত। হ্যাঁ তো সেই হিসাবে ঠাকুরদার কাছে নিয়ে গেছেন, নিয়ে যা বলেছে, আমার আর আমার জ্যাঠতুতো ভাইয়ের দুজনে থেকে একই ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছে। তো মানে ওই জন্য আপনার কাছে অনেক ইতিহাস জানা, কিন্তু তার আগে একটু বর্তমানে আসি। এই যে 2026-এর নির্বাচন, আমরা অনেকেই, আমরা যারা রাজনীতি নিয়ে চর্চা করি এবং সাধারণ মানুষও, তারা কোথাও গিয়ে একটা ধরে নিয়েছিলেন যে বাম কংগ্রেসের জোট প্রায় অবধারিত এবং সঙ্গে আইএসএফ, এই জোট যে হলো না, আপনি কিভাবে দেখছেন? দেখুন, একটা জিনিস হচ্ছে, জোটের একটা ফর্মুলা আছে, হুম জোটের একটা কথা হলো, সে ফর্মুলার মধ্যে বাইরে গেলে তার জোটের গ্রহণযোগ্যতা কোথায় মানুষের সেটা দেখতে হবে। হুম যদি গ্রহণযোগ্যতা না থাকে তাহলে 2+2 = 0 হয়ে যায়। হুম হুম আর যদি জোটের গ্রহণযোগ্যতা থাকে তাহলে সে 2+2 = 6, 8, 10 পর্যন্ত হয়ে যেতে পারে। হুম দেখতে হবে কোন পরিস্থিতিতে জোটটা হচ্ছে, হুম আর কি জন্য হচ্ছে, মানুষ কি চাইছে। হুম কিন্তু আমাদের জোটের ব্যাপারটা হয়ে গেল কি, যখন সিপিএম এর বিরুদ্ধে জোটটা করেছিলাম তখন মানুষ চাইছিল সিপিএম কে হাঁটাতে, হুম যেন তেন কোনো প্রকার সিপিএম কে হাঁটাতে হবে। এবং মমতা একটা আন্দোলনের মধ্যে নেতৃত্ব দিয়েছিল, লাগাতার একটা আন্দোলন করেছে, অস্বীকার করে লাভ নেই। এবং সেই মহাজোটের কারিগর আমি ছিলাম, গনি খান চৌধুরীকে নিয়ে 2006 সাল পর্যন্ত গনি খান চৌধুরী ছিলেন মহাজোট। তখন আমাকেই সবাই বুঝতো, অনেকে বলতো আমি তৃণমূলপন্থী, কংগ্রেস, তৃণমূলে চলে যাবো, এরকম ব্যঙ্গ বিদ্রোহ করতো। তাই বলতাম তা না, তখন সিপিএম এর কিছু লোকের সরি। কিছু কিছু পকেটে এমন হয়েছিল যে
তাকে প্রতিহত করার জন্য, সর্বত্র নয় কিন্তু কিছু কিছু সিপিএম নেতা যেমন করেছে শাসনে, হলদিয়াতে, গড়বেতায়, আরামবাগে, এরকম কিছু কিছু জায়গায় এমন করেছিল, মানুষের উপর অত্যাচার করেছিল ক্যানিংয়ে। কিন্তু তখন মানুষের একটা ছিল প্রতিবাদ হয়েছিল এটা করতে হবে। তো এই প্রতিবাদটার জন্যই তখন একটা হয়েছে। তবে একঘেয়েমি একটা সরকার চলছে, মানুষের একটা প্রতিবাদ চাইছিল, পরিবর্তন চাইছিল, এবং সে পরিবর্তনের স্লোগানটা মমতা দিতে পেরেছে এবং লড়াইটা করতে পেরেছিল তৃণমূল নেত্রী। কংগ্রেসের অনেক নেতাই কিছু মনে করবেন না, বাস্তব যারা সত্যি অনেক হুম নেতাই, হুম তারা কিন্তু একটা আনহোলি অ্যালায়েন্স করে রেখে দিয়েছিল, হিডেন একটা অ্যালায়েন্স ছিল অনেকের সঙ্গে, মানে কথা বলতে হচ্ছে বিভিন্ন অনেক নেতার আচ্ছা সঙ্গে। তো এটা একটা তো আমি অনেক ক্ষেত্রেই দেখতাম যে যতটা সিপিএমকে যে প্রতিবাদ করবো তার তোরা প্রতিবাদ হচ্ছে না। আমি বিধানসভাতেও দেখেছি হুম যে ইচ্ছার বাইরে অনেকে অনেক কিছু করছে না। এটা দেখে এটা মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছিল যে এদের দিয়ে ধারণা মমতা যে কোনো ভাবে নিজেকে এস্টাবলিশ করতে পেরেছিল যে সি ইজ ভেরি মাচ অ্যান্টি সিপিএম এবং হুম বিকল্প একটা দিতে পারবে। কিন্তু তাকেও মানুষ বিশ্বাস করছিল। যখন কংগ্রেস তার সঙ্গে এলো তখন মানুষ তাকে বিশ্বাস করলো, তাকে হুম হলো। এবং কংগ্রেসের সেই মহাজোটের জন্য আমি করেছি, কিন্তু তার জন্য আমাকে খেসার দিতে হয়েছে, আমি টিকিট পাইনি। মমতার হ্যাঁ, দলে যোগ দিইনি বলে, তার দলে হ্যাঁ, যোগ দিইনি বলে সে আমাকে টিকিট দেয়। ঠিক। তা আমি কেন দেবো? আমি তো একটা নীতি আদর্শ নিয়ে কংগ্রেস করি, আমি তো কাউকে দেখে কংগ্রেস করি না। হুম তো আরো অনেক আগে থেকে আমি কংগ্রেস করছি, আমি 82 সালে বলে তো আমরা ভাবেইনি। তো যাক, তো আমি সেটা কিছু মাইন্ড করি। 2011 সালে আমি টিকিট পাইনি, কিন্তু আমি নির্বাচনে প্রচার করেছি, সব তাই তো। তৃণমূলের ক্যান্ডিডেট হয়ে প্রচার করেছি, কংগ্রেসের ক্যান্ডিডেট হয়ে করেছি, যেখানে যেখানে ডেকেছে আমি সেখানে গেছি। আমি কিন্তু তার জন্য যে একটা ক্ষোভে বসে পড়েছি তা করে না। হুম কংগ্রেসটা যেমন করেছি করেছি, কিন্তু যখন দেখলাম ও কংগ্রেসটাকেই শেষ করতে চাইলে, আমার আরামবাগে কংগ্রেস অফিস আছে, সেখানে আমি ওখান থেকে ইলেকশন করছি, ওখানে রাতে থেকেছি সব দিন। আমার দিন অত লোকস পপুলেশন কোনোদিন ওই কংগ্রেস অফিস দখল করেনি যখন কংগ্রেস ভাগ হয়েছে। নেহরুজি এসছেন ওখানে, ইন্দিরা গান্ধী এসছেন 70 সালে, কিন্তু সেই কংগ্রেস অফিস দখল করে নিল। আর আমার মহকুমা কংগ্রেস কার্যালয় লেখা আছে, সঙ্গে সঙ্গে সেটা মহকুমা কংগ্রেস কার্যালয় রেখে দিয়ে তৃণমূল কংগ্রেস কার্যালয়। হুম হুম, এইভাবে বিভিন্ন জায়গায় করলো। কংগ্রেসের লোকেদের উপরে মিথ্যা মামলা দিতে আরম্ভ করে দিল, তাদের বাড়িতে হামলা করলো। আর যেন সিপিএম যেটা করতো কয়েকটা পকেটে, এখানে সর্বত্র রাজ্যে যখন দলের নাম না রাখলে কে করতে হবে। তখন দেখলাম মানুষের মধ্যে একটা বিকল্প চাইছে। ইন দ্য মিন টাইম আমি যেটা দেখলাম যে চিট ফান্ড। হুম, তারপর দেখলাম এখন, তারপর চিট ফান্ডে দেখলাম যে প্রচুর লোক আত্মহত্যা করছে। একদম। 178 জনের মতো লোক তখনকার হিসেবে আমার আত্মহত্যা করেছিল, তারপর আরো হয়েছিল কারণ হয়েছে। তো তখন ভাবছিলাম যে এটা ব্যাপারে মুখ্যমন্ত্রী অন্তত কিছুটা ইনিশিয়েটিভ নেবেন, তাদের আত্মহত্যার কারণ যাবেন। উনি যখনই আগে সবাই খোরাক করে আমাদের বলতো, সিপিএম লোকেরা, এই যে ওদের ডেড বডি পেয়ে গেছে, তোদের নেত্রীকে খবর দেয়, এরকম সব বলতো। তখন এতগুলো লোক আছে, একটা লোকের বাড়িতে উনি গেলেন না। অথচ এখন 150 জনের জন্য যাচ্ছে, তার মৃত্যুর কারণটা কিন্তু উনি জানে না। মৃত্যুর কারণটা এসআইআর না অন্য কোনো, বা তারা এমনি হয়তো সাংসারিক অশান্তি বা এসব কেউ প্রেম ঘটিত ব্যাপার আছে এসব, তা নয়। যে কোনো মৃত্যুই দুঃখের, এটাও দুঃখের মৃত্যুই, কিন্তু সেখানে সমবেদনা জানাতে উনি ছুটে চলে যাচ্ছেন। ওখানে কিন্তু একবার উনি যাওয়ার প্রয়োজন না করলেন। 178 জন লোকের তো এটা সবাই জানে যে চিট ফান্ডের টাকা। ওর একটা ছবি 1,86,00,000 টাকা কিনেছে। এটা কি ভাবতে পেরেছিল কত বড়? আমি তো পৃথিবীর, আমি চিত্রকর নাই, এত শিল্পীও নাই, কিন্তু অনেক ইতিহাস পড়ছি এরকম, গুগলেও খুঁজে দেখেন কারো তাই এরকম তো, একমাত্র তাই তো। অত টাকা দিয়ে ছবি বিক্রি হয়েছে। তো এরকম সব সব অভিযোগ, মানে চিত্রশিল্পী গেলেন, এইসব চিট ফান্ডের মালিকরা কিনছে কে? সুদীপ্ত সেন, তার তো শুধু চিত্রের মধ্যে কোনো এ নেই। এরা বহু জায়গাতে দেখলাম চিট ফান্ডের সব টাকা নিয়েছে বা লোক পাচ্ছে না। একটা অ্যালকেমিস্ট, তারও না কেন পাওয়া যাচ্ছে, সে পাচ্ছে না কেউ। সব এরকম সব লোকেরা নিয়েছে। এখন মানুষের অভিযোগ আসছে, অভিযোগ কতটা সত্যি আমি জানি না, অত মিথ্যে হতে পারে। তো তখন দেখলাম যে এদের পাশে আমাদের দাঁড়ানো দরকার। কেউ আসবে না। তার আগে মুসলিমদের মসিহা, কিন্তু সে মুসলিমদেরই হুম দেখলাম। হুম, মুখ্যমন্ত্রী হওয়ার পরে ফার্স্ট গুলি চললো মুসলিম মহিলাদের উপর 24 পর দক্ষিণ 24 পরগনায়, একদম। ডায়মন্ড হারবার কাছে, কয়েকজন মারা গেল। একটা তো সমবেদনা জানা তো একবার গেলেও না ওখানে। দেখলাম মারা গেল আনিস নাসিরুদ্দিন। খান, নাসিরুদ্দিন, নাসিরুদ্দিন, আনিস খান। আচ্ছা, আনিসের তো অনেক পরে, এটা তো হুম অনেক পরে। হুম, এবং ওরই দলের লোক, সে পঞ্চায়েত সমিতির সদস্য। একদম। মনে হচ্ছে তাকে মেরে, সে যাচ্ছে একটা এ কিনেছে, ছোট ম্যাটাডোর মতো কিনেছে, সেটা নিয়ে যাচ্ছে, মাজারে যাচ্ছে, চড়িয়ে যা হয় আর কি, মুসলিমদের মধ্যে যে বিশ্বাস। তাকে তুলে নিয়ে গিয়ে পুলিশ তুলে নিয়ে গেল, আমার এক নেত্রীর ইচ্ছা মতো তাকে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে মেরে দিল হুম, সামনে।
তখন ওখানে লোকেরা যা বললো, তৃণমূল ছেলে বলে আপনি একটা কিছু করুন, থানা ভাঙচুর করতে চাই, বলুন যে না ওখানে একটা, এখন আমি সিবিআই ইনকোয়ারি করবো। এইটা শুনে রবিশঙ্কর চাইজবাজার লয়ার আমাকে বললেন যে এটা আপনি এ করবেন, কেসটা লড়বেন। আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই আমি করবো, আমার টাকা পয়সা নেই। বললো আমরা করবো, ওরকম টাকা পয়সা লাগবে না। তা বললাম বিকাশদার তো অনেক ফিস, বলে বিকাশদার টাকা পয়সা নেবে না, মানুষের সাথে কাজ করতে গেলে বিকাশদার টাকা নেয় না, হুম। টিকিটও দিতে হবে না। তো তারপর যাচ্ছে, ওটা বিকাশদা বললে জিতলাম। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি যেভাবে এগিয়ে এলেন, ওরা তো দলের লোক নয়, তাই তো, ওরা ধর্মের লোকও নয়, জাতের লোকও নয়, তাই তো, মুসলিমদের মসিয়াও নন, তাই তো। কিন্তু মানবিকতার কারণে গেল। হুম। তারপরে চিটফান্ডে তখন যখন দেখছি এরকম হচ্ছে, একের পর এক লোক তখন আরম্ভ হচ্ছে, বিকাশদার কাছে বলছে, আমাকেও বলছে যে একটা আপনার কিছু করুন, একটা কিছু করুন। তো এই এত বিরাট ব্যাপার তথ্য জোগাড় করা। তো আমাদের সবাই, আমাদের যে ওমেন্সের প্রেসিডেন্ট ছিল অমিতাভ চক্রবর্তী, এরা সব দেখাশোনা করে ওগুলো। তাই ওরা সব নিয়ে একটু কম্পিউটার টম্পিউটার খুঁজে দেখতো, আমি সব গুগল টুগল তো পারি না খুঁজতে। হুম। দেখে সব রেড করে দেখুন, তারপর সব রোজ কাগজে বেরোচ্ছে, তাদের বাড়িতেও যাচ্ছি, সে গিয়ে চোখের জল ফেলতে হচ্ছে, কিন্তু সমবেদনা জানতে পারছে না। তখন এই সবাই আমরা মিলে ঠিক করলাম যে এরকম একটা এ করবো, মামলা লড়বো। হুম। বিকাশ দা রবিশঙ্কর চার্জকে বললো, তুমি সব ফাইল টাইল রেডি করো, যদি বিরুদ্ধে গেলাম সব দেখছি কাগজপত্র দিয়ে আমরা একদম ডাইরেক্ট সুপ্রিম কোর্টে গেলাম। কারণ আমরা দেখাচ্ছিলাম তথ্য দিয়ে যে শুধু পশ্চিমবাংলায় না, অন্যান্য রাজ্য ওড়িশা, আছে, উড়িষ্যা আছে, ঝাড়খণ্ড আছে, বিহার মধ্যপ্রদেশ আছে, আছে, হ্যাঁ। মধ্যপ্রদেশ আছে, 243টা এরকম চিটফান্ড হুম। আছে। তো যতগুলো পাওয়া যায় আমরা, আসামে তো বিরাট, সেটা একটা হুম। নেতা এখন তো বিরাট বড় পদ, সবচেয়ে সর্বোচ্চ পদে রয়েছেন এখন, তো আগে কংগ্রেস করতেন। তা আমরা যখন এ করলাম যে এটা একটা কিছু ব্যবস্থা করতে হবে, বিকাশ দা এটা লড়লেন এবং কোনো পয়সা নেন তার জন্য। হুম। এবং বিকাশ দার মতো লয়ার যেভাবে থাকা তা নয়, অনেক খুব কষ্ট করে থাকতেন। বঙ্গভবনে থাকলে বলছেন না আমি তো বঙ্গভবন, আমি এমএলএ নাই, যাবো না, তার নন এমএলএও থাকতে পারে, এবার সেই ভাড়া দিয়ে থাকবো এরকম। মানে খুব হুম। সাত্বিক লোক তো ওটা, লোকটা। তো তাকে করে তাহলে আমরা বললাম ঠিক আছে, মামলাটা লড়লাম, লড়াই করে অনেক লড়তে হয়েছে। ওর বড় সিবিআই আনলেন। ওর বড় বড় আঘাত দিয়েছে ও তো, কিন্তু আমরা তারপর সিবিআই ইনকোয়ারি করলাম। কিন্তু মুখ্যমন্ত্রী সেই প্রায় 200 লোক যে মারা গেল, একটা লোকের বাড়িতে যাওয়ার পর একটা মানবিকতা, উনি হুম। এখন মানবিকতা দেখাচ্ছেন, তো তারাও তো মারা গেছে, তাদের হুম। তো টাকা আজ পর্যন্ত তারা ফেরত পেল না। এবং আমরা ভেবেছিলাম যে যেগুলো অ্যারেস্ট হয়েছিল সেগুলো হচ্ছে 14 সালে রায় বেরিয়েছিল, তারপরে সিবিআই তো তখন ছিল আগেকার যুগে কংগ্রেস সরকারের আমলে, মনমোহন সিংয়ের সরকার আমলে সিবিআই যে করেছিল, তখন তাদের গ্রেপ্তার টেপ্তার করেছিল। মোদি এসে সব আস্তে আস্তে সব বেল পেয়ে গেল, সবই হয়ে গেল, আর সব কেস তামাদি হয়ে গেল। এবার সিবিআই অফিসারদের কিভাবে রাতের অন্ধকারে সব ট্রান্সফার টান্সফার করেছে, পোস্টিং করেছে, সব দেখেছেন, কাউকে বরখাস্ত করে দিয়েছে, সব দেখে একটা মোদির সঙ্গে একটা সেটিং হয়ে গেল, দিয়ে আর কিছু করলো না। তাহলে তো একটা কিছু করতে হবে আমাদের। তখন এই আন্দোলন করছে, সব সব লোকগুলো আন্দোলন করছে, কোনো পার্টিকেও আমাদের সাপোর্ট দেয় না, কংগ্রেস পার্টি তো দেয়নি। কি হয়তো আব্দুল মান্নানের পপুলারিটি বেড়ে যাবে, বিকাশ বাবুকেও দেখলাম সেইভাবে করে না। তবে আমাদের সামল চক্রবর্তী, গোবিন্দ, ইয়ে, গৌতম দেব, সুজন চক্রবর্তী। সুজন চক্রবর্তী, এরা সব কিছু কিছু জমা দিয়ে করছে, তা অনাদিন দাস অনেক করেছেন, কিন্তু পার্টিগতভাবে কেউ কিছু এ করেননি ওরা। না, তখন সিপিআইএম এর একটা, তখন আপনি যখন বিরোধী দলনেতা, সুজন দা তখন না, তখন পরিষদীয় তো দলনেতা। ও তো তখন হ্যাঁ। তা আগে ঘটছে, এই যে 14-15, হ্যাঁ। 2016-তে জাম হ্যাঁ। জোটটা। আচ্ছা, গৌতম দেব যে এত বোমা ফাটাতেন তখন, সারদার কথা, আহ, আমাদের এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে সমস্ত লিপস অ্যান্ড বাউন্স তার কথা, বা হাজারো দুর্নীতির কথা, তখন সেভাবে গুরুত্ব পায়নি। সেই কথাগুলো কি ভ্যালিড ছিল, আপনি কি মনে করেন? সেইগুলোই তো বলছে যে গৌতম দেব যে কথাটা বলেছিলেন, যে সারদা চিট ফান্ড বলেছেন তো, হুম। লিপস অ্যান্ড বাউন্স, তাই তো হুম। হুম। পাওয়া যাচ্ছে হুম। যাচ্ছে সব। এবার আমি বললাম, অভিযোগটা করলাম, হুম। অভিযোগটা খতিয়ে দেখার দায়িত্ব তো যার তদন্তকারী সংস্থা, সেটা তাই তো তো, কেন্দ্রীয় সরকারের। তাই তো। সেখানে যদি সেটিং হয়ে থাকে, সেখানে যদি সেটিং হয়ে থাকে, তাহলে কি করে করবেন? 14 পরে সরকার বদল। 14 পর সরকার বদলের পর 16 সালের পর যখন আমরা করলাম, হুম। আমরা অ্যাডজাস্ট করলাম, তখন তো আমরা জোটটা কিন্তু ঠিক মতো হলাম না তো। জোটটা আমরা করতে গিয়ে সিপিএম পার্টির নেতৃত্ব কিছু ভুল করলো, আমাদের পার্টির অনেকে চায় না, বললো সিপিএম এর সঙ্গে জোট, তার ভোটে দাঁড়াবো না, একজন তো সিটিং মেরে দাঁড়ালোই না। হ্যাঁ, দাঁড়াবে না বলে তখন ক্যান্ডিডেট দিয়ে দেওয়া হলো 16 সালে। অধীর চৌধুরী তখন ক্যান্ডিডেট সেখানে দিয়ে দিচ্ছে, তাহলে সে আমাকে বলছে এটা কি ব্যাপার, এখন ক্যান্ডিডেট আমি হলাম না, ছিল না। আমি তো, তুমি তো প্রেস স্টেটমেন্ট করে বলছো, বাইট দিচ্ছে যে আমি দাঁড়াবো না, তো অধীর চৌধুরী ঠিক করেছে, সেখানে সিপিএম এর সাথে জোট করা যাবে না। এবার তা আবার জোটটা যদি কোনো হলো, বুদ্ধদেব বাবু অনেক চেষ্টা করেছেন, তারপরে এসব অনেকে সব সূর্য চেষ্টা মিশ্র করবেন, ছিলেন। সূর্য মিশ্র অনেকটা এ করেছেন, রিজনেবল এ করেছেন, বিমানবাবু ওরা করেছেন।
কিন্তু ওদের পলিট এবং ব্যুরো তখন ডিসিশন পলিট ব্যুরো এবং এআইসিসির একটা চূড়ান্ত একটা বিরোধ চলছে, হুম, তখন হুম, এরা বললো, পলিট ব্যুরো বললো যে ওদের কোনো মিটিং এ সোনিয়া গান্ধী রাহুল গান্ধী থাকলে সেই মিটিং করা যাবে না। হুম। ধরুন আমাদের কংগ্রেস কর্মীদের কাছে কটা ছেলে আদর্শ নিয়ে পড়ে, এদের কাছে একটা নেহেরু গান্ধী ফ্যামিলির একটা সাধারণ মানুষের কাছে একটা যে প্রভাব, সেই প্রভাব থেকে প্রভাবিত বেশি বেশি এরা সীতারাম ইয়েচুরির কি সে সময় একটা পজিটিভ ভূমিকা ছিল? ছিল, কিন্তু সিদ্ধামের তিনি বাইরে যেতে পারেননি। হুম, যেমন ওদের ক্যান্ডিডেট সে বিদ্যুৎ এই যে লড়াই করছে সিঙ্গুরে, অধীর চৌধুরী তার জন্য মিটিং করতে গেছে, সীতারাম চৌধুরী যখন গিয়ে শুনছে ওখানে মিটিং হচ্ছে ওদের, অধীর চৌধুরী ওদের ক্যান্ডিডেট পক্ষে মিটিং করছে, ও চায়ের দোকানে বসে সময় কাটালো, অধীর চৌধুরী বেরিয়ে যাওয়ার পরে তারপর উনি করছেন গাড়ি চলেছেন। আমি চন্দ্রনগরে একটা ওদের ক্যান্ডিডেট হয়ে মিটিং করতে যাচ্ছি, আমি দেখছি বৃন্দা করাত গাড়িতে বসে আছে, তাই আমি হচ্ছে চলে যাচ্ছে, দিদি করলেন চললেন, না একটু আছি, আপনি জান না মিটিংটা করুন না। আমি মিটিংয়ে বক্তব্য দিয়ে দিয়ে চলে যাওয়ার পরে তিনি আসে উঠলেন। ফলে এগুলো মানে একটা, বরফ সবটা গলেনি। এইটা একটা দেখা গেছিল যে ওদের কেন্দ্রীয় নেতৃত্ব পলিট ব্যুরো বা যে কোনো কারণে যে একটা অন্যরকম হলো, জোট ভোট এইসব এখানে জোটটা তো পুরোপুরি জোটটা না হলেও হুম। মানুষের কিন্তু প্রতিফলনটা হয়েছিল, দেখেছিল যে মানুষ একটা কিছু করবে। আপনারা প্রায় 38% ভোট হ্যাঁ, পেয়েছিলেন আর আমরা তো কাছাকাছি যাবো, আমরা জিতেও যেতাম যদি এবং সবাই অনেকের ধারণা ছিল আন্তরিকতা যে ছিল, যেতে হলো। আপনারা জিতবেন। আন্তরিকতা থাকলে সব তাই হতো। জিতলেন না কেন? তো ওই যে মানে হাফ হার্টেড হয়ে গেছিলাম আমরা, দুটো দলই ঠিক কর্মী। এই জায়গাতেই মান্নান সাহেব আমি আপনাকে একটা প্রশ্ন করব। বামেদের পক্ষ থেকে একটা অভিযোগ পাওয়া যায় যে বামেরা রেজিমেন্টেড পার্টি, তারা শৃঙ্খলাবদ্ধভাবে তাদের কর্মী সমর্থকরা, যদিও ভোট কারুর কেনা নয়, আমি এটা বলে নিয়েই বলছি, হ্যাভিং সেড দ্যাট, যে বামেদের ভোট কংগ্রেস পায় কিন্তু কংগ্রেসের ভোট সিপিআইএম পায় না। এই অভিযোগ কতখানি সত্যি বলে আপনি মনে না করেন? না, এটা সর্বত্র যে আবার তো জেতা নয়, হুম, হয়তো কোথাও বিচ্ছিন্নভাবে দু একটা জায়গা হতে পারে। হুম, তাই যদি হতো তারা বামেদের কংগ্রেসের ভোট যদি মুর্শিদাবাদে না পেতো, বামের রাজ্য জিততো নাকি? বামেদেরও তো প্রার্থী মুর্শিদাবাদে হুম। জিতেছিল। কিন্তু মুর্শিদাবাদে আচ্ছা, বামেদের একটা গড় আছে বলে বাম মনে করে। আচ্ছা, মালদাতে জিতেছে, সেখানে হুম, কংগ্রেসের গড়ে তো জিতেছে তো, হুম, সেখানে তো তারা জিতেছে, অত হুম, এ নাই। তো অনেক ক্ষেত্রেই হয়তো দু একটা ক্ষেত্রে হতে পারে, দিনাজপুরে তো হয়েছে বামেদের সাপোর্ট, এই কংগ্রেসের সাপোর্ট দিয়েছে, তারপরে সব জায়গায় হুম। কিন্তু কয়েকটা ক্ষেত্রে হয়তো হতে পারে ওরা কোথাও আমাদের হয়ে কাজ করেনি, কারণ একদম আমি রাতারাতি এটাকে পাল্টে দেবো হতে পারে না, কিছু তাই তো, মানসিকতা একদিন। এতদিনের একটা 34 মানসিক বছর গঠন। সিপিএম ক্ষমতায়, সিপিএম এর ছেলেরা যাদের বয়স 6 বছর 8 বছর যখন তারা দেখছে, তখন থেকে তারা বামেদের বিরোধিতা করছে, এখন তার বয়স হয়তো 50-এর কাছে, তাই 10 তো। বছর 12 বছর বয়স, 50। ফলে সেই লোকের মধ্যে একটা কংগ্রেস বিরোধিতা মানসিকতা থাকবে। কংগ্রেসের ছেলেরা আমরা জন্মলগ্ন থেকে সিপিএম কমিউনিস্ট বিরোধী, ফলে আমাদের মধ্যে সেই মানসিকতা থাকবে। তারপরে হচ্ছে এবার দুপক্ষেরই কিছু নেতার মানে মানে অর্বাচীন সব কথাবার্তা বলা, আমাদের বলুন না একজন জড়িয়ে, আমি এখনো সিপিএম সাথে দাঁড়াবো না, আবার ক্যান্ডিডেট হওয়ার জন্য জেতার জন্য কোনো জড়িয়ে দেয় সূর্যকান্ত মিশ্রকে বলছে আমি মুখ্য, আপনি মানস মুখ্যমন্ত্রী। ভূঁইয়ার কথা আমি আপনি না কারোর বলছেন নাম বলছি না, সম্ভবত। কে করেছে আমি আমি জানি বলছি, না, আপনি বলছেন না না। কে করেছে আমি জানি না, আমি হুম, কারোর নাম দেবো না, হুম। এরকম হয়েছে। আচ্ছা, মানসবাবু দল ত্যাগ করলেন কেন? সে তার ব্যাপার, তার তিনি বলবেন, আমি তো এটা বলতে পারবো না, হুম, আমি তাকে বলতে পারবো না হুম। কে কি কারণে দল ত্যাগ করছে, কার কি করছে। আমি তো দল ত্যাগ না, আমি তো ডেপ্রাইভড হয়েছি, একদম, অবশ্যই। আমি তো ডেপ্রাইভড হয়েছি। যখন মানুষভাবে প্রেসিডেন্ট তখন তো আমার নামটা পাঠানো হয়নি, তাই তো। 98টা যে নামের লিস্ট হয়েছিল সেই নামের লিস্টটা পাঠানো হয়নি, কয়েকজন না, রিপোর্টার আমি আপনি একজন দেখেছি। অত্যন্ত সজ্জন তা রাজনীতিবিদের আমি আমি বলেই তো বলছেন আমি তো যে আমি কারো নাম করবো না, ঠিক আছে, আমি সবটাই মানছি। কিন্তু তারপরে তো আপনি রিওয়ার্ডও পেয়েছেন, আপনি বিরোধী দলনেতা এবং কংগ্রেস বহুদিন পরে বিরোধী দলনেতা পেয়েছে, অনেকদিন পরে হচ্ছে 15 বছর পরে। আমরা জয়নালদার পরে আমরা একদম। হ্যাঁ, তো সেটা হচ্ছে সেই সিদ্ধার্থ সময় আপনার এবং সুজন চক্রবর্তীর একটা টিম গেম দেখা গিয়েছিল। না, এটা ঠিক যে এটা কি এটা ঠিক যে সেই সময়টাই হ্যাঁ, আমাদের পার্টির মধ্যে কিছুটা বিরোধ হয়। আমাদের পার্টির প্রেসিডেন্ট আমি নিজেই, আমি সোনিয়া গান্ধীকে বলে অধীর চৌধুরীকে প্রেসিডেন্ট করেছিলাম হুম, 14 সালে, যে ওর লড়াকু একটা ইমেজ আছে এবং অর্গানাইজেশন করেছে। যদিও মুর্শিদাবাদ কংগ্রেসের ঘর সাত্তারদা যখন নেতা মুর্শিদাবাদের, তখন থেকে ধর 83 সালে জেলা পরিষদ আমরা মুর্শিদাবাদে হুম, দখল করেছিলাম, আমাদের মেজরিটি হয়েছিল তাই তো। জেলা পরিষদে। আমরা এমএলএ এমপিদের ভোটগুলো না পাওয়ার জন্য ভোট করতাম পাইটা, কিন্তু জেলা পরিষদের মেম্বার আমরা মেজরিটি হয়েছিলাম, পঞ্চায়েত হুম, আমরা দখল করেছিলাম। হুম, ফলে মুর্শিদাবাদ থেকে একটা কংগ্রেসের গড় ছিল। অবশ্যই। রাজা এখনো সেই ছিল। কিছুটা তো অবশিষ্ট সেটা আছে। আবার তারপর হচ্ছে এতে মালদা, সেবা, দিনাজপুর 3টি আমরা পেয়েছিলাম। কিন্তু পরে তাই ভাবলাম যে অধীর চৌধুরী ওখানে একটা ভালো নেতা প্রেসিডেন্ট হয়, তখন হবে কি, তাহলে একটা লড়াইটা একসঙ্গে করতে পারবো, একসঙ্গে আমরা সবাই মিলে করবো, করে পশ্চিমবাংলায় মমতার হতে পারবে, কাউন্টার মুখ্যমন্ত্রী যে কাউন্টার ভাইসটা ও দিতে পারবে, হুম, অধীর চৌধুরী দিতে পারবে, সেটা দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য, আমি যখন লিডার অফ দ্য অপোজিশন হলাম,
অধীর চৌধুরী তখন যেভাবে হোক আমাকে সাপোর্ট করেছে। আমি হুম। যদি কেউ আমাকে একদম মানে আপনি বলেন কেন, আমি 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 বলবো না কাউকে, যার ইচ্ছা হয় আমাকে সাপোর্ট দেবে, আমি কোনো এমএলএ কে বলতে হবে না আমাকে সাপোর্ট করো। তো যাক যেভাবেই হোক, ওখান থেকেই হোক বা দিল্লির নির্দেশই হোক, সবই হোক, একটা আমি লিডার দিয়ে অপোজিশন হলাম। তো আমি যখন ভাবলাম যে দুজন একসাথে কাজ করবো, তখন তিনি দেখলাম একটা যেন আমার সঙ্গে একটা অন্যরকম একটা হতে গেল। মানে কোথাও গিয়ে কি একটা মনে হয় যে উম, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তখন জোট করলেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পথটা মসৃণ হলো, সেটা করে ভুল হয়েছিল বলে মনে করেন? না, ভুল হয় না, ভুল আমরা তখন সিপিএম কে সরাবার দরকার ছিল, হ্যাঁ, পরিবর্তনটা দরকার কিন্তু ছিল। সেটা কি হয়ে ভুল হয়েছে, খারাপ না, হয়েছে? আমি তো বুঝতে পারিনি যে কেউটু সাহেব নিয়ে ঘর করছি, কি করে বুঝবো? হ্যাঁ। তো কেউ যদি এসে যদি আমার সঙ্গে কেউ বেইমানি করে কংগ্রেসের সঙ্গে, তো সেটা তো আমি তাকে তো কি করবো? আপনি আমাকে বাড়িতে নিয়ে নেমন্তন্ন করে নিয়ে এলেন, আমি যদি আপনার একটা জিনিস চুরি করে নিয়ে চলে আসি, তা তাই আপনি তো, কি করবেন? দোষটা আপনার অপরাধ? তাই তো। তবে তো না। আমি স্যার সংগ্রাম করছে, লড়াই করছে, মারধর খেয়েছে, সবই করছে, তাকে আর বিশ্বাস করলাম। খোলা মনে সে যদি বিশ্বাস করেন? আমাকেই বধ করবে, আমি কি করে বুঝবো? খোলা মনে বিশ্বাস সেই করেছেন? একটা গল্প আছে না, সেই বাঘের একটা অসুস্থ অবস্থায় পড়ে আছে, আর ব্রাহ্মণ তাকে সেবা শুশ্রূষা করে পাড়া এ করলো, এবার সেই বাঘটাই যে তাকে যে খেয়ে নেবে, সে তো বুঝতে পারেনি। তো আর সেটাই হয়েছে আমাদের ক্ষেত্রে, তাই হয়েছে। তো সেই জন্য ভুল আমরা করিনি, ভুল যদি কি করতে আমরা প্রতারিত হয়েছি, এটাই বলতে পারেন আমাদের। তো কিন্তু আমরা যখন নিরাপদে অবস্থান আমি হলাম, তখন হয়ে গেল কি আমাদের পার্টির মধ্যে একটা এমন হয়ে গেল, যে কোনো কারণই হোক আমি যেন একটা পার্টির কাছ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। আমি কোথাও প্রোগ্রাম যেতে গেলে আমাকে দেওয়া হচ্ছে না। নিয়ম হচ্ছে আমাদের সিএলপি লিডারের সঙ্গে, পার্টির লিডারের সঙ্গে, পিসিসি প্রেসিডেন্ট বসে কমিটি টমিটি ঠিক করে দিল্লির ডাইরেকশন দেয়, আমি সে কোনো কথাই বলিনি, একতরফা করে গেল। সেখানে করলো গিয়ে আমি কোথাও যাবো না যাবো, গভর্নর কাছে ডেপুটেশন যাবো, আমাকে বাধা দেওয়া হলো। আমাদের ওখানে নিয়ম হচ্ছে যে প্রদেশ কংগ্রেসের অফিস বিধানসভাতে প্রেস কনফারেন্স করতে গেলে ওয়ার্কিং ডেতে 1টা থেকে 3টের মধ্যে স্পিকারের পারমিশন নিয়ে করতে হবে, তারা পারবে না। তো একটা ইনসিডেন্ট ঘটলে আমাকে তো যে কোনো সঙ্গে রিয়াকশন চাইবে, সাংবাদিকরা রিয়াকশন চাইবে, দিতে পারবে না। আমাকে তো প্রেস কনফারেন্সটা করতে হবে পার্টি অফিসের পিসিস থেকে, সেখানে প্রেস কনফারেন্স করার অধিকার আমার নেই, ঘরে দেবে, আমার ঢুকতে দেবে না। হুম। এই যে একটা আমার সঙ্গে যে অসহযোগিতা আরম্ভ করলো, তারপর মানে বললো আপনি ঘরে বাইরে অসহযোগিতার মুখে? পেলাম, থ্যাংকস টু সুজন চক্রবর্তী অ্যান্ড হিজ পার্টি, ওই সময়টা আমাকে ওরা আমাকে খুব সাপোর্ট দিয়েছে। কোথায় আইলা হচ্ছে আর হচ্ছে আমি সেখানে যেতে পারবো না, হুম। গভর্নর কাছে আমি ডেপুটেশন দিতে পারবো না। এটা কেন? হ্যাঁ, এটা কেন? এটা কেন করেছে সে বুঝতে না। আমি সবই দিনকে রাজীব গান্ধী, রাহুল গান্ধীকে চিঠিকে জানিয়েছিলাম, সোনিয়াজিকে বলেছি, সবাই পার্সোনালি বলেছিল? পার্সোনাল বলেছি, চিঠিকে জানিয়েছি। আমাকে ইয়ে অধীর চৌধুরী যে চিঠি দিয়েছে যে তুমি যেতে পারো না এইসব জায়গাতে, তোমার এইসব নর্মস জানা উচিত, অমুক তমুক এইসব বলে, সেই চিঠির কপিও তাকে দিয়েছি সব। কিন্তু তারপর বলা হচ্ছে কিন্তু পরিবর্তন হয় না। একটা এই আমার একটা খাপ ছাড়া ভাবের মধ্যে আমি কংগ্রেসের মধ্যে ছিলাম। হুম। প্রদেশ কংগ্রেস অফিসে ঢোকার কোনো খবর নেই, আমার কোনো পছন্দ নেই। হুম। আমার একটা প্রেস কনফারেন্স করতে হলে কারণ ম্যাডাম আছে নাকি, তার থেকে পারমিশন নিতে হবে। আমি কে ম্যাডাম আমি জানি না, আমি তো পারমিশন নিতে হবে, এইসব কারণে আমি বলেছি দিল্লিকে, দিল্লিও কিছু করে না, কারণ ওদেরকে চটাতে পারেনি হয়তো, তার পার্লামেন্টে তার দক্ষতা আছে, দক্ষতা সব কিছু। তা আমি আর ওই ঝগড়ার মধ্যে যাইনি, আর তার চুপচাপ হয়ে গেছিলাম। তারপর তো যা যে কংগ্রেসের এ হলো, জোটটা হলো, সে নাম করা বাটে আইএসএফ এলো, আইএসএফকে মানি না, এ করি না, এ বলে আর চলি না, অমুক হয় না। আচ্ছা, মান্না সাহেব, আমি অবশ্যই এইবারের জোটের না হওয়ার প্রশ্ন তো আসবেই। তার আগে আপনি কোনো ব্যক্তি সম্পর্কে মন্তব্য করেন না আমি জানি, আমি ব্যক্তি সম্পর্কে মতামত চাইবও না, কিন্তু নওশাদ সিদ্দিকী আপনার জেলার ছেলে, অত্যন্ত জুনিয়র ছেলে, প্রতিভাবান রাজনীতিবিদ বলে অনেকে, সম্ভাবনাময় রাজনীতিবিদ বলে অনেকে বলছেন। আপনার কি অবজারভেশন? শুনুন, আমি ওদের জেলার ছেলে বলে নয়, হুম। ফুরফা শরীফের সব পীর সাহেবদের সঙ্গে হুম। আমার রিলেশন খুবই ঘনিষ্ঠ, হুম। সব ফ্যামিলি রিলেশন। হুম। আমি ছোটবেলাতে ওরা যখন অনেকে ছোট তোহাসের দিকে যখন ক্লাস 8-এ পড়তেন, তখন থেকে আমি ওখানে যাচ্ছি তোহাসের দিকে, আমার হুম। বাবা ছোট হুজুর স্যার, ওদের আমি ছোট হুজুর এবং মেজো হুজুর, আমি জোরদার দেখেছি। সিদ্ধার্থ যখন চিফ মিনিস্টার তখনও গেছি, তাকে নিয়ে গেছি চিফ মিনিস্টার। ওদের ফ্যামিলি জিনিসটা ওদের, এখন ওদের ফ্যামিলি অনেকে অনেক সব অনেক বিরোধ থাকতে পারে, তো কিছুটা হয়তো মনোমালিন্য থাকতে পারে নিজেদের, কিন্তু আমার সঙ্গে ওদের সবার রিলেশনটা খুবই ভালো। ইব্রাহিম সিদ্দিকী প্রবীণ একজন ওদের আছে, তোহা হুম। সিদ্দিকীর দাদা, হুম। তিনিও তিনি একটা বামপন্থী মনোভাবাপন্ন হুম। হলেও হুম। ওরা কোনো রাজনীতির মধ্যে আসতো না। হুম। কিন্তু আজকে পরিস্থিতি এমন বাধ্য করেছে, ধরুন ক্যানিং এ যারা নির্বিচারে আমাদের হত্যা করলো, আমাদের ছেলেদের, মুসলিমও হত্যা হচ্ছে, সব মানুষকে হত্যা করলো, তারা রাতারাতি সব তৃণমূলে চলে গেল। কেউ মন্ত্রী হয়ে গেল তৃণমূলের, কেউ তৃণমূলের বিধায়ক হয়ে গেল, এবং ওদের উপর তো একটা প্রভাব তো একটা পড়েছে, মানুষের একটা চাপ তো এসছে যে ধরুন একটা প্রতিকার করুন।
কংগ্রেসের দ্বারা হচ্ছে না, সিপিএম এর দ্বারা হচ্ছে না, যেই সিপিএম এর হার বাদগুলো সব চলে গেল, এখন তৃণমূলে চলে গেছে। নওশাদ সিদ্দিকী রাজনীতিতে প্রথম হচ্ছে আব্বাস সিদ্দিকীর সঙ্গে কথা বলার জন্য অধীর চৌধুরী আমাকে তখন বলে যে যেতে হবে, তোমার যেতে হবে। আমি বাইরে ছিলাম, দীঘাতে ছিলাম, ফ্যামিলি সব নিয়ে আমাদের সব বাড়িতে আমাদের সংসদ দরবারে সব আত্মীয়স্বজনদের নিয়ে গেছিলাম। ও বললো আসতে হবে, এখন আমি হতে ওকে ডাকে চলে এলাম, এসে গেলাম নওশাদ এর সঙ্গে কথা বললো। তখন তখন নওশাদকে আমি খুব একটা মানে সেই জামসাম শুনেছি ওদের, কিন্তু আমার সঙ্গে ডাইরেক্ট পরিচয় ছিল না। তারপর ওদের ইব্রাহিম সাহেবের সঙ্গে ছিল, তোহা সিদ্দিকী সাহেবের সঙ্গে ছিল, এদিকে মেহবুব সিদ্দিকী আছেন, আদর সব বড় সুযোগের ছেলে সব, সব পাঁচজন হুজুর ওখানে থাকতো, তো একজন রাজারহাটের ওদিকে। তো সবাই এদের সব আমার আলাদা ছিল, দাদা সাহেবের যারা সব সন্তান তাদের সঙ্গে। তারপর যখন আব্বাস সিদ্দিকীর সাথে কথা বলা যাওয়ার প্রয়োজন হলো, তখন তো নওশাদ সাহেব এলেন। ওর দাদা নওশাদ সাহেব আসার পর তার সঙ্গে কথা হলো, তখন থেকে দেখলাম সেরকম ম্যাচিওর কথা বলা ভালো তো। একবার ওটা ভেঙে যাচ্ছে, তখন বসে আমাদের বললো, আমাকে আজিজ চৌধুরী আমাকে বললো যে ওদের সাথে বসে কথা বলে ঠিক করুন। তো আমি আর সেলিম এবং সেলিম সাহেব এবং নওশাদ সাহেব তিনজনে মিলে বসবো। বসে তখন ওখানে 11 সে আমি সেদিন মিটিং ছিল আমার বোলপুরে, ওই দেশি পাচামি ওদের সবাই নিয়ে। তো ওখান থেকে গিয়ে আমি সকালবেলা একটা মিটিং করলাম চণ্ডীতলা, আবার করে ওখানে গেলাম সেলিম সাহেবের সঙ্গে মিটিং করে, ওখান থেকে গিয়ে ঘুরে তারপর রাত্রিবেলা 11টার সময় বদ্রিবাড়িতে একটা পার্টি অফিসে, সিপিএমের পার্টি অফিসে মিটিংটা করলাম। নওশাদের সঙ্গে খুব ম্যাচিওর এবং খুব লিবারাল কথা বলার ভঙ্গিটা ভালো। ওদের ফ্যামিলি সম্বন্ধে আমার খুব শ্রদ্ধা আছে। এবারে শুধু ধর্মগুরু বলে নাই, ওরা রিয়েলি ন্যাশনালিস্ট আচ্ছা, এবং সেকুলার। আপনি দায়িত্ব নিয়ে বলছেন। হ্যাঁ, আমি দায়িত্ব সেকুলার এবং ন্যাশনালিস্ট। সিদ্ধার্থ রায় যখন গেছেন, তখনও সিদ্ধার্থ রায়কে বলেছেন মুখ্যমন্ত্রী যখন হচ্ছেন, দেখুন আমরা তো পার্টি করি না, আমরা জাতীয়তাবাদী, আমরা ন্যাশনালিস্ট লোক। আমরা সেগুলো, আমার কাছে হিন্দু মুসলমান সবাই সমান, কংগ্রেস সিপিএম সবই সমান, যারাই আছে তারাই আমাদের কাছে সবাই। আমরা এটা জানি মানুষের মানুষের বন্ধুত্ব। আমাদের ইসলামের আদর্শ নিয়ে বললেন যে আমাদের আমরা শান্তির কথা বলি, সবাই সবাই ভালো করি, যারা মানুষের ভালো করবো আমরা তাদের জন্যই দোয়া করি। আহ, এইটা থেকে এলো। তো এই নওশাদ সাহেবের সাথে কথা বলতে গিয়ে আমি দেখলাম ওর মধ্যে যথেষ্ট ম্যাচুরিটি এবং ওর জানারও আগ্রহ আছে, শেখারও আগ্রহ আছে, এবং ইন ফিউচারে ও যদি মানে ম্যাচিওর একজন পলিটিশিয়ান হবে এবং আরো ভালো মানে দক্ষ রাজনীতিবিদ হবে, এটা আমি বিশ্বাস করি, এবং পার্লামেন্টারি হিসেবে দক্ষ হবে, তাই এটা আমার বিশ্বাস আছে। মানে সাহেব, সব থেকে এই সময় জ্বলন্ত প্রশ্ন, আপনার দলের সমর্থকরা, সিপিআইএম এর সমর্থকরা, সাধারণ মানুষ যারা রাজনীতির খবর রাখেন, তাদের কাছে একটা জ্বলন্ত প্রশ্ন, খুব কৌতূহলের প্রশ্ন, আপনি অ্যাড্রেস করুন যে এবারে বাম কংগ্রেস জোটটা, আপনারা তো 2016 সালে একটা শেপ দিতে পেরেছিলেন এবং জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন, বিরোধী দলনেতা কংগ্রেস পেল, 21-এ তো শূন্য হলো, কিন্তু 26-এ এই প্রক্রিয়াটা কোথাও গিয়ে ব্যাহত হয়ে গেল, কেন হলো? অনেকে বলছেন যে শুভঙ্কর সরকার, তার সঙ্গে তৃণমূলের একটা গোপন যোগসাজশ আছে। আপনি কি বলবেন? আমি এসব নিয়ে কথা বলতে চাই না, আমি হুম। মানুষ কি ভাবছে সেটা বলছি। হুম। আপনি জানেন দেউচিপা জমিতে আদানিদের জমি দেওয়া নিয়ে ওই খনিটার দিনে খুব চলছে, এবং এটা নিয়ে আমাদের সেভ ডেমোক্রেসি, হুম। ওদের যে ভূমি উন্নয়ন কমিটি যেটা হয়েছে ওদের আদিবাসীদের, ওদের সঙ্গে আমাদের বিকাশ ভট্টাচার্য, দীপালি ভট্টাচার্য, আরো সব আছে, শামীম, হ্যাঁ। তো এসব আমরা ওদের নিয়ে লড়াই করছি, আমাদের সব্যসাচী আছে, আমাদের লয়ারে সব আমার নিয়ে ওদের হুম। পাশে রয়েছে, হুম। ওদের সঙ্গে লড়াই করছি আমরা। হুম। গেছি এর আগে ওদের কিং মানে বীরভূমের যেসব সন্ত্রাসবাদের নায়ক যিনি, তিনি অনেক আমাদের গাড়ি টাড়ির উপর হামলা করেছে, এবং তখন আপনার উপর তো হামলা নাম করে করেছি। একদম আক্রমণ। বিকাশ দাও ভয় পায়নি, আমিও ভয় পাইনি, আমরা গেছি। ওই শিবপুর বলে একটা গায়ে আছে, যেখানে জমি দখল করে নিয়ে ওরা এ করলো, হুম। ফ্ল্যাট করিয়ে দিয়েছে, সেটা আমরা আর কিছু করা গেল না, আর ওটাও আটকাবার চেষ্টা করছে ওখানে। হুম। তো সেখানে আবার একটা মিটিং করছে, তো আমার পার্টির সবাইকে ওরা যখন ডাকতো ওখানে, সিপিএমও সবাইকে ডাকতো ওখানে, কোনো ফ্ল্যাটের নিয়ে না, আদিবাসীরা করতো, কোনো পার্টির পতাকা নিয়ে না। আমার জেলা থেকে যখন সব প্রেসিডেন্টেশনদের ডাকা হচ্ছে, তারা বলছে হাইকমান্ডে অর্ডার নেই, কেউ সেখানে যেত না কোনোদিন। হুম। পরে দেখলাম সব যাচ্ছে, অধীর চৌধুরী গেছে পরে, তো রামচন্দ্র ছিল, তো মীনাক্ষী উঠেছে, বিরাট বড় মিটিং হয়েছে সেটা আমাদের। মীনাক্ষী মুখার্জির হ্যাঁ, কথা তখন বলছেন। তখন একটা আছে মিটিং হচ্ছে, বিরাট করেছে, তো আমার তাড়াতাড়ি সব চলে এলাম, ট্রেন ধরে চলে আসবো। আমি ট্রেনে যাতায়াত করি বেশি, তো হুম। হুম, একদম। আমার তো আবার লোকাল ট্রেনও আপনি চলে, লোকাল ট্রেনে যাতায়াত করেন? টিকিটও আছে একদম কলকাতায়। একদম, আমি জানি। আছে, তো ওখানে করেছি কি, আমি ট্রেন ধরবো সাইডটাতে, ওটা আবার সারাপুরিতে স্টপেজ আছে, ওখানে হুম। নামবো। হুম। তো এসি চেয়ার কারে উঠেছি, তো কিছু ছেলেরা চাকরি আমার ওখানকার সব, তারা চেয়ার কারে সব টিকিট বুক করে গেছে, আমি যাচ্ছি বলে আমার সঙ্গে ফিরবে আছে। হুম। দাদা একা ফিরবে তো, তারা সব উঠেছে, তো কিছু লোক আমার সাথে দেখা করতে, কথা বলতে এলো।
আমরা যখন ঢুকেছি দেখেছি সাহিত্য থেকে, তা হচ্ছে মানুষ সাহেব আপনি কোথায় গেছেন, আমি বললাম আপনি তো ওখানে মিটিয়ে গেছেন, দেখলাম বাড়িতে করেছেন, তারপরে আমাদের লাইভ দেখাচ্ছে লোকাল টিভিগুলো সব লাইভ, প্রচুর লোক হয়েছে দেখলাম তো। তার হ্যাঁ লোকে প্রচুর এসছে, প্রতিবাদ তো করছি, কিন্তু কি করবো যাই না। তা বললো তো একটা কথা বললো, বলে বললো একটু বসে খালি জায়গাতে, হ্যাঁ বসুন, ওই ছেলেগুলো সব জায়গা করে দিলো, বসলো, বসে কথা চেয়ার কার তো এটা আগে পিছিয়ে সব করে হুম গেছে। তো বলছে তো একটা কথা বললো, রাগ করবেন না, না বলুন না, কখন আপনারা যদি না হুম, বলেন তাহলে বুঝবো কোথা থেকে, ঠিক ঠিক। ফ্ল্যাটটা এটা তো বলুন না, আপনি আমার বিরুদ্ধেই বলুন না, এখন হুম। না না আপনার বিরুদ্ধে বলার জন্য নয়। কিন্তু দেখুন আপনারা হয়তো জোট করবেন, শুনছি জোট হবে কি হবে না, কিন্তু মানুষ আপনাদের বিশ্বাস করে না। এই জোটটা কি? হ্যাঁ, আচ্ছা। আপনাদের ভোট জোটটা সুবিধাবাদী। যেদিন আমরা প্রথম জোটটা করছি চিটফান্ড নিয়ে, আমরা ভেবেছিলাম যে আপনি জোটটা কন্টিনিউ করবেন, কিন্তু তারপরে আপনারা ভেঙে দিলেন। এবং আমরা যখন দরকার এই বাইরে হচ্ছে, যখন দরকার জোট করছেন, যখন দরকার না জোট হুম করছেন না। এই যে সুবিধাবাদী নীতিটাকে মানুষ পছন্দ করে না। আপনারা একটা স্টেট কাট করুন, হুম হয় জোট করুন, তার নিজেরা লড়াই করুন। হুম। কারণ আমরা মানুষ, আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে আজকে যে এই করবো এটা কালকে মানুষের পালস। মানুষের ওটা, আমি সেটা অনেক জায়গাতেই বলেছি, মোহাম্মদ বাজারের মিটিং আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি। কে শোনে, কে কার কথা শোনে, কার যখন আপনি তো জোটপন্থী মানুষ, আপনি আমি তো জোট জোট বলতে চেয়েছিলেন। আমি জোটটা কিরকম, হুম আমি জোটটা এইভাবেই করতে চাই। সংগঠনকে শক্তিশালী করতে গেলে জোট দরকার, কারণ হচ্ছে এবার সেটা কন্টিনিউ করা, আজকের দরকার পড়লে আজ আমাকে জিততে হবে বলে ধারাবাহিক জোটটা একটা করলো, প্রক্রিয়া। আমার জিততে হবে বলে জোট করলো। আমি যেদিন 2011 সালে টিকিট পাইনি, সেদিন কিন্তু জোট ভাঙবার জন্য বলিনি, হুম। বিরুদ্ধে স্টেটমেন্ট দিইনি, জোটের পক্ষে প্রচার করেছি, আমার নিজের এমএলএ যাওয়ার জন্য করিনি। তাই তো। আমি মানুষের স্বার্থে সেটা জোটটা তাই তো। করতেছিলাম। মানুষকে সেটা এস্টাবলিশ করতে দিতে হবে যে আমি স্বার্থে লড়াই করছি। রাজনৈতিক বিশ্বাসযোগ্য। আজকে যেটা দরকার হচ্ছে, আজকে যেটা দরকার হচ্ছে যে অনেকে অনেক হচ্ছে জোট করে কি হবে, না না সাজ সমস্ত সিটে ক্যান্ডিডেট দিলে নাকি সব দল শক্তিশালী হবে, ইন ফিউচার দল শক্তিশালী হবে। সব সিটে ক্যান্ডিডেট দিয়ে জামানত বাজেয়াপ্ত হয়ে গেলে কোনো লাভ হবে না। নোটার থেকে কম ভোট পেলে, 2% ভোট পেলে কোনো লাভ হবে না। আমি যদি কম সিটেও ক্যান্ডিডেট দিই, আর একটা দলের সঙ্গে আর কয়েকটা দলের সঙ্গে অর্থাৎ করে, যদি জেলা ওয়াইজে দুটো তিনটে সিট, চারটে সিট যদি জিততে পারি, চারটে এমএলএ যদি আমার জিতে, যারা দলটাকে অনেক শক্তিশালী করবে। বিরোধী দলনেতার আসন পেলেন তো। আর বিরোধী দলের আসলে ধরুন পেলাম না, হুম। আমি যদি জেলায় যদি দুটো তিনটে এমএলএ পাই, এটা হলো না কেন? সেটা আমার ফিলিংসের সঙ্গে সবার ফিলিংস হয় না। হুম তারা কেউ ভাবছেন যে জোট করলে ভালো হবে, কেউ বলছে না জোট করলে ভালো হবে না, হুম। কেউ সেই জোটের কিন্তু কোন রাজনৈতিক বাস্তবতার কথা, মান্না সাহেব, কোন রাজনৈতিক বাস্তবতার কথা মাথায় রেখে শুভঙ্কর বাবু কংগ্রেসের তিনি রাজ্য কেন সভাপতি? করছেন তিনি বলবেন, আমি তো অবশ্যই আমি তার কথার আমি কি চাই, জাস্টিফিকেশন আপনার কাছে চাইবো না, সেটা চাওয়া উচিত না। কিন্তু প্রশ্ন হচ্ছে একজন সিনিয়র পলিটিশিয়ান হিসেবে লজিক্যালি তো আমাদেরকে কথা বলতে হবে। কোন রাজনৈতিক বাস্তবতার কথা ভেবে একটা আহ, দলের, সর্বভারতীয় দলের রাজ্য সভাপতি এই সিদ্ধান্ত নিতে পারেন বলে আপনি মনে করেন? আমি আমি সর্বভারতীয় না, আমি সর্বভারতীয় সভাপতি খাগড়েজিকে চিঠি লিখেছিলাম। হুম হুম। আপনি চিঠি বোধহয় দেখেছেন, ওটা ভাইরাল হ্যাঁ হয়ে হ্যাঁ, গেছে। মল্লিকার্জুন খাড়গেকে, হ্যাঁ হ্যাঁ। লিখেছিলাম যে পশ্চিমবাংলা এখন একটা মানুষ চাইছে তৃণমূল এবং বিজেপিকে দুটোকে হাঁটাতে, একদমই। কারণ দুজনের মধ্যে একটা সেটিং হয়ে রয়েছে। এইটাকে হাঁটাতে গেলে আমাদের পশ্চিমবাংলায় যে গণ আন্দোলন গড়ে তুলতে হবে, যেটা আমরা করতে শুরু করেছিলাম, যেটা বন্ধ হয়ে গেছিল, সেই আন্দোলনটাকে যদি আমরা বিকাশবাবুকে একটা মুখ রাখতে হবে, তা প্রতিবাদী ক্যারেক্টার হিসেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটা প্রতিবাদী ক্যারেক্টার আছে। হুম কারণ এত লোকের বিনা পয়সা ক্ষেত্রে এত নাম করা লয়ার অনেক পয়সা রোজগার করতে পারতেন, না খেয়ে না দিয়ে আমার অবস্থা। এখন তো একটা এমপি ফান্ড, এমপির বাংলো পেয়েছেন, থাকার একটা, তাও একটা ঘর পেয়েছেন, সব ঘর নান্নি পার্টি টাটিকে দিয়ে দিয়েছেন। তো সে আবার যারা যায় তাদের সব ব্যবহার করতে দেয়। তো ওই যে থাকা টাকা যা, তো সেই লোকটা যেভাবে দেখা হচ্ছে কৃচ্ছ্রতা সাধন করে লড়ছে, আজকে তাকে একটা যদি আমরা মুখ করে মানুষের বিশ্বাস জোগাতেছে, চিটফান্ড সাফারার্স, যারা টিচার্স আন্দোলন করছে, যারা ডিএ মামলা নিয়ে লড়ছেন, যারা টিচার্সদের যেসব হচ্ছে, মাদ্রাসা কেসেস যারা করছেন, তারপরে অভয়া মঞ্চ, এই যে নাগরিক মঞ্চের মিটিং করছে, ডাক্তারদের রাজ্যকর কাণ্ড, এই চারিদিকে যে একটা বসার অরাজকতা, চারিদিকে একটা মানুষের যে একটা মানে ব্রিটিশরা ওদের উপর জন্য গেছে, এইটাকে নিতে গেলে আমাকে একটা মুখ রাখতে হবে সামনে, বিকাশ ভট্টাচার্য। এটা সেটা যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সামনে নিয়ে যদি করি, তাহলে আমরা মনে হচ্ছে আমরা একটা সফল হব, বিজেপিকে আটকাতে পারবো, তৃণমূলকে আটকাতে পারবো। এবং আবার সোনিয়াজি আমার আপনার চিঠির উত্তরও দিয়েছেন। চিঠির উত্তর দিয়েছেন যে আই অ্যাপ্রিসিয়েট ইউর সাজেশন, নোটেড ইট। কারণ উনি তো এখন প্রেসিডেন্ট না, হুম। খাড়গেজি তো টাকা দিয়ে উত্তর পাইনি এখনো, রাহুল গান্ধী। রাহুল গান্ধী উত্তর পাইনি, তো আমি আর কি করে এগোবো? এই 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 কথা আপনি কতদিন আগে লিখেছিলেন? আমি গোড়া থেকে বলে আসছিলাম, বলে লাস্ট নভেম্বরে আমি অফিসিয়াল চিঠি দিলাম।
এবং তারপরে এই সিদ্ধান্তটা আমি মোহাম্মদ সেলিমকে বারবার করে দেখেছি সিপিএম এর রাজ্য সম্পাদক, যে তিনি জনসভায় বা সর্বত্র আন্তরিক ছিলেন, না, যে সেলিম সাহেব তো বিজেপি তৃণমূল বিরোধী। সেলিম সাহেব তো আন্তরিক ছিলেন বলেই তো এতটা এগিয়েছেন। হুম, এমনকি সেলিম সাহেবকে আমাদের দলে কেউ কেউ খুব অসম্মান করার পরও সেলিম সাহেব কিন্তু 2021 সালে আন্তরিকভাবে ইয়ে করেছিলেন। একদমই। হ্যাঁ, তাতে নিয়ে কেউ ব্যঙ্গ বিদ্রুপ করলো, স্যার মারা গেছে, সে ব্যঙ্গ বিদ্রুপ করলো সেলিম সাহেব চণ্ডীপুরে দাঁড়াবেন আর আব্দুল মান্নান আরামবাগে দাঁড়াবেন বলে এদের সমালোচনা করতে হয় করলো। আরামবাগটা শিডিউল কাস্ট নয়। আমি যখন দাঁড়াতাম আরামবাগ তখন জেনারেল সিট ছিল, বিরাজ জান জিতেছি। কিন্তু আরামবাগ শিডিউল কাস্ট সিট এখন দাঁড়াবার আমার কোনো উপায় নেই। আর সেলিম সাহেব চণ্ডীপুরে দাঁড়ানি, চণ্ডীতলা দাঁড়িয়েছেন। তো চণ্ডীপুর হচ্ছে পূর্ব পূর্ব মেদিনীপুর। মেদিনীপুরে। তাহলে এইসব জ্ঞান নিয়ে তাদের কেউ গালাগাল দেয়, আমি কি উত্তর দেবো বলুন না? স্যার আমার বেঁচে নেই, আচ্ছা, আমার আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, খুব সিরিয়াস প্রশ্ন। আহ, আমার রাজনৈতিক সাংবাদিকতার মধ্যে যে জিনিসটা অচ্ছুত সেটা হচ্ছে কোনো ধরনের কোনো কমিউনালিজম। এই জিনিসটা আমার কাছে একেবারে অচ্ছুত। আমি এই জিনিসটা আমার ব্যক্তিগত জীবনে এবং প্র্যাকটিসের মধ্যে এটাকে আমি সরিয়ে রেখে কাজ করি। তবুও একটা প্রশ্ন আমাকে করতে হচ্ছে, কারণ এই সময় রাজনীতির আহ, যে বাতাবরণটা, সেখানে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। মোহাম্মদ সেলিমকে আপনি যতটুকু চিনেছেন, আপনার কি মনে হয় তিনি সেকুলার মানুষ নাকি তিনি সাম্প্রদায়িক মানুষ? আমি তো আমার সঙ্গে তো সাম্প্রদায়িকতার কথা প্রচার দেখেননি। হুম, আমি শুনিও নি যে কথা সেগুলো ওরা কমিউনিস্ট তো বেশি করে ওরা ধর্মের ধর্মান্ধ তাদের মধ্যে ওরা থাকে না। ওদের একটা পার্টি টাটি একটা আছে যে হুম, মানে যেমন ধর্মীয় মানে ধার্মিক নয়, সেরকম ধর্মান্ধ নয় ওরা। ওদের মধ্যে একটা আছে মানে ওদের আলাদা একটা কমিউনিস্টদের একটা, যে কমিউনিস্টরা সব হচ্ছে ওই মানে যে ওই হচ্ছে তোমার ওই যে তারা যে ধর্মকে নিয়ে এতে করবে ওরা, সেটা ওদের ওদের সেই মার্সেলের যে তত্ত্ব নিয়ে বেশি চলে, সেইটাকেই বেশি গুরুত্ব দিয়ে চলে ধর্মীয়। তবে আমি দেখেছি সেলিম সাহেব এমনি যেহেতু অ্যাক্টিভিটিতে অনেক সময় আমাদের সেকুলার মুসলিমদের মানুষ। সব দিয়ে এটা করে। ও তো ওর কাছে সব হিন্দু মুসলমান সব দেখা নেই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্পর্কে আপনি প্রশংসায় বিকাশবাবু, বারবারই অত্যন্ত মুখর। কারণটা? বললাম তো আমি ওই নাসিরুদ্দিনের মামলার পর থেকে বিকাশবাবুর পরে আমি ইয়ে হলাম এবং আমাকে। বিকাশবাবু আমাকে বারবার করে, মানব সাহেব এটা আপনার জানা উচিত, উনি আমাকে একাধিক সাক্ষাৎকারে বলেছেন যে আমি যাব না, আর মান্নান সাহেবও ছাড়বেন না, টিকিট করে নিয়ে এসে মান্নান সাহেব সারদার মামলার সময়। তো এই জোটটা যে ভেঙে গেল সুজন দার সঙ্গে, বিকাশবাবুর সঙ্গে, মোহাম্মদ সেলিমের সঙ্গে, বিমান বসু, সূর্যকান্ত মিশ্রের সঙ্গে, আপনার বিশেষ করে, এবং তারপরে একটা অধীর সেলিমের একটা জুটি তৈরি হলো, যে তৃণমূল বিজেপি বিরোধী একটা বিকল্প মুখ উঠে আসার একটা। মোহাম্মদ সেলিম বারবার করেই বলতেন যে মমতা শুভেন্দুর বিরুদ্ধে অধীর সেলিম একটা গুরুত্বপূর্ণ মুখ। এই যে জোটটা ভেঙে গেল, এতে কি? না, জোটটা তো ভাঙাটা মানে অনেকই হয়ে গেল। হ্যাঁ। আপনার মনে আছে বিকাশ দা একটা করেছিলেন, হুম, লাইভ এখানে পোস্ট করেছিলেন হুম, একটা মন্তব্য যে বালিগঞ্জে উপনির্বাচনে হুম। হালিম সাহেবের যে পুত্রবধূ সায়রা দাঁড়িয়েছে, শাহ আলী। এইটাতে একটা সিট দিয়ে যে লড়াই করা উচিত, ঐক্যবদ্ধভাবে লড়াই করা উচিত, হুম। তাহলে হবে। আপনারা তাহলে 30% ভোট পেলেন, 30, বিজেপিকে 36%। না না 30% করতে হবে। 36% ভোট পেয়েছিলেন আপনি বালিগঞ্জে উপনির্বাচনে, এবং বিজেপিকে সিপিএম এর তৃতীয় স্থানে পৌঁছে দিয়েছিলেন। সিপিএম এর ভোট নিয়ে, হুম, হুম। সিপিএম এর ভোটে কংগ্রেসের 2% না 3% হ্যাঁ, ভোট আমি পেয়েছে। বালিগঞ্জে উপনির্বাচনের কথা বলছি। এবং আমার কাছে ওখানে সেই সময় বিকাশদার ওইটার পোস্ট দেওয়ার পর আমি লাইক দিয়েছিলাম, শেয়ার করেছিলাম। তাতে পিসিসি অফিসে তখন অধীর চৌধুরী প্রেসিডেন্ট, প্রেস কনফারেন্স করতে স্পোক্সম্যানরা আব্দুল মান্নানকে ঘাড় ধাক্কা দিয়ে কংগ্রেস থেকে বের করে দেওয়া উচিত। আমি শুধু লাইক করেছিলাম এবং বলেছিলাম যে দেখুন ওই সিটটাতে আমার কাছে যা খবর, আমি তো বহুদিন ধরে রাজনীতি করছি, তৃণমূলের বহু ইনার খবর আমি পাই, সিপিএমেরও পাই, বিজেপিরও পাই, সবারই পাই। সবার সঙ্গে আমার রিলেশনও খুব ভালো। দিলীপ ঘোষ আমার বাড়িতে চলে যায়, হুম, শুভেন্দু আমার কাকা বলে। হুম। তো আমার সঙ্গে ফ্যামিলি রিলেশন। এখনো? এখনো এখনো শুভেন্দুর বাড়ির সঙ্গে আমার রিলেশন, পার্সোনাল রিলেশন। হ্যাঁ, আমি ওখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর সঙ্গে? দেখুন মুখ্যমন্ত্রী নিজেই বেটা তার ঔদ্ধত্য দম্ভ সমান আমাদের এ করেন, আমি কি করবো? বয়স আমার থেকে অনেক ছোট, কিন্তু আমার বয়স বলুন 78 বছর বয়স। হুম, অনেক আগে রাজনীতি করতে, এমন ভাবে কথা বলে যেন মনে হচ্ছে আমি তার বাড়ির চাকর। হুম, আমি লিডার অফ দি অপোজিশন, কোনোদিন তার সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ খুব কম পেয়েছি, হাতাহাতি কোনো 2-3 বার। ওর সামনে আমার উপর হামলা হলো, কোনোদিন ভারতবর্ষে কেন পৃথিবীতে এসে কোথাও ঠিক, দেখাবেন না যে একটা বিধানসভার বিরোধী ঠিক, দলের নেতা, হ্যাঁ, সে তাকে করছে, তাকে তার দলের এমএলএ ঠিক, মারলো। ওখানে তো পুলিশ এসে মারেনি, বাইরে থেকে গুন্ডা এসে মারেনি, আর ঠিক, আমার দলের এমএলএ মারেনি। ঠিক। এমন মানলো যে আমাকে পেসমেকার বসাতে হলে আমি তো একদম। মরেই গেছিলাম। মুখ্যমন্ত্রী 18 সালে, 17 সালে। 17 সালে। তো তাকে আমি কি বলবো? সেই মুখ্যমন্ত্রীকে আমি কিভাবে বলবো, যদি ভালোভাবে বলবো? যার জন্য আমি পার্টির বদনাম নিলাম,
যার জন্য আমি সব সে যখন যা বলেছে শুনেছি তার বিরুদ্ধে লড়াই করছি। 25শে সেপ্টেম্বর 1906 সালে, 2006 সালে, যেদিন সিঙ্গুরের বিডিও অফিসে হামলা হয়, রাত্রিবেলা ওর উপর পুলিশ অত্যাচার করে, ফার্স্ট রেজাল্টের দিন, রমজান মাসের প্রথম দিন, আমি রমজান মাসে কোথাও বাইরে যাই না। 1 মাস আমি সারা জীবনে এটা আমি করি। সুবোধ ভাজি বলতো মান্নান সারা বছর পাপ করবে আর 1 মাসে করবে। আমি ওইটা আমি রমজান মাসটা সিরিয়াসলি করি। এমনি ওয়াক্তে নামাজ পড়ি, জুম্মা পড়ি, সে চলার হ্যাঁ। কথা, কিন্তু কাজা নামাজ পড়তে হয়, কিন্তু আমি রমজান মাসে আমি কোথাও যাবো না। এটা 1লা জানুয়ারি প্রথম রবিবার দিনে ও আমাকে ফোন করে বললো যে আমি সিঙ্গুরে এসেছি, তোমাকে আসতে হবে। পার্থ ছিল, মুকুল ছিল, পার্থ চ্যাটার্জি, মুকুল ছিল, পার্থ তখন লিডার অফ দি অপোজিশন। আমি গেলাম, গিয়ে আমার ইফতারিটা করে সঙ্গে সঙ্গে ছুটেছি, আমার বাড়ি থেকে 7-8 কিলোমিটার দূর। হুম। আমি সঙ্গে সঙ্গে ছুটেছি, গিয়ে রাত্রি 12টা পর্যন্ত আমি ইফতারি করে খাওয়া দাওয়া পর্যন্ত করিনি, আমার আবার সেহরি খেতে হবে ভোরবেলা। তাই বলে এবার চলছে, সে আবার তামলা চলছে, সে হচ্ছে পুলিশও করতে হবে করছে। ওর পাশে এসে দাঁড়িয়েছি, যতবার সিঙ্গুর আন্দোলন হচ্ছে আমি গেছি। ও গভর্নর কাছে যাবে, আমাকে ছাড়া যাবে না, হুম। সব ব্যাপারে কথা সবই মমতা করেছি। বন্দ্যোপাধ্যায় কি এটা একটা মানে ইউজ অ্যান্ড থ্রো পলিটিক্স করেন মানে? সেটা আমার ক্ষেত্রে কেন করে আমি জানি না, আমি তো ক্ষতি করি না, সবসময় আমাকেই করলো। তো উপরওয়ালা আছেন, উপরওয়ালা শাস্তি আজকে করে দিচ্ছেন। তাই যাই করুন, মুখ্যমন্ত্রী করে সবই করুক, আজকে মুখ্যমন্ত্রী চলে গেল, ওর কি অবস্থা হবে দেখবে। আমি তো কোনদিন সিকিউরিটি গার্ড নিয়ে চলি না। না আমি না, আপনি তো আমি ট্রেনে আপনাকে রাস্তাঘাটে দেখা যায়, আপনি ট্রেনে যাতায়াত করেন। ট্রেনে একদম আমার লোকাল ট্রেনের টিকিট আছে আমার পকেটে। একদম একদম। আমি তো সব নিয়ে করি না। হুম। আপনি লিডার অফ দ্য অপোজিশন থাকাকালীন হ্যাঁ, লোকাল ট্রেনে আমি যাতায়াত যখন করেন। চিফ হুইপ তখন আমার সরকারি গাড়ি, আমাকে তখন তো সাঁতরাগাছি জানি না, কষ্ট করে যেতে হয়, হুম। গাড়ি আমি তো ট্রেনে চাই। আমাকে সুভাষ চক্রবর্তী বলছে, মানে ভাই, আরে আপনি মানে সাহেব কেন এ করছেন কেন, সরকারি গাড়ি দিয়েছে কেন, গাড়ি যাচ্ছে তখন তো সব অ্যাম্বাসেডার গাড়ি। তা দেখুন, আপনার গাড়িতে যেতে আমার যে সময় লাগবে, আমার ট্রেনে গেলে তার থেকে কম সময় বলে। আর ট্রেনে গেলে আমি আমার সারাপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ে অনেক ট্রেন, ওখান থেকে ট্রেনে উঠে আসি, আর যাবার সময় বহু লোকের সাথে কথা ঠিকই হয়, ঠিকই। তারা তাদের সুখ দুঃখের কথা বলে। এমন অনেক হয়েছে না, আমার সমালোচনা করছে, আমি শুনছি কি হয়েছে না, তবে ট্রেনে এই দিকটা বসে আছি, লোকে দেখেনি যে আমি বসে আছি হ্যাঁ, পেছন থেকে, মনে করছি এদের এই আব্দুল মান্নান এদের সব ঝগড়ার জন্য না পারিয়ে করছে বলে সমালোচনা আমার করছে। শুনছেন? আমি বললাম কারো কথা বলে না, এই যে শুনছি এইটি তো আমার দরকার, তাই তো, মানুষ কি ভাবছে আমার জন্য। তাই তো। তো আমি এটাকে খুব একটা করি না, কিন্তু ওর যে ব্যবহারটা হলো আমাকে আর যেন মনে হচ্ছে, আমি এটা আশা করি না। আমি আপনার বলছি, লকডাউনের সময় হুম হুম কেরলের তে আমাদের কিছু লোক আটকে রয়েছে। হুম। তো আমি কেরলের দেখে করছি, মানে আমাকে লোকগুলো বলছে কেরলে আটকে আছে, কেউ তো আসছে, প্লেন বন্ধ, ট্রেন বন্ধ, স্যার, তাই তো। তো কি করবে না করবে, তাই আমি দাঁড়া, আমি দেখি হুম। ওদের রমেশ সেন নিধারা তো হচ্ছে ওখানকার লিডার অফ দি অপোজিশন, আগে মন্ত্রী ছিল, প্রেসিডেন্ট ছিল, আইসিসি ছিল, অল ইন্ডিয়া প্রেসিডেন্ট ছিল, বড় নেতা আমাদের মনে হয়। তো রমেশ আমাদের থেকে জুনিয়র বলে একটু দাদা কেমন হচ্ছে দাদা, ওই বাংলাটা ওইটা বলো, আর তারপর আর বাংলা বলতে পারে না। তো আমাকে পট্ট বলছে, আমি বললাম রমেশ তুমি এক কাজ করো ভাই, কি আরে আমার ওখানে এখানকার লোক তো তোমার ওখানে অনেক আটকে আছে লকডাউনে, এই কোভিডেতে, তো তুমি ওদের কিছু একটা ব্যবস্থা করতে পারবে। বললো দাঁড়া, বলে ও করছে আরেকটা ফোনে, ইংলিশে ওর বিজয়নকে ফোন করছে আরেকটা ফোন থেকে, আমি শুনতে পাচ্ছি, স্পিকার ফোন দিয়েছে। আরে আমার ওই বন্ধু লিডার অফ দি আব্দুল মান্নান, লিডার অফ দি অপোজিশন, কেরলের লোকেরা আমার লিডার অফ দি অপোজিশন নাম জানে। বলে, ও তো ওখানে আমাদের বন্ধু, এখানে তোমার যেমন আমাদের সাথে ও আমাদের বন্ধু, মানে মজা করছে হ্যাঁ দুজনে মিলে। মানে এই যে রিলেশনটা, হ্যাঁ। সেটা এখানকার চিফ মিনিস্টারের সাথে হয় না। এটা সূর্য আমি মিশ্র, অনেককেই বলতে সূর্য শুনেছি। মিশ্রের সঙ্গে হয় না, আমার সঙ্গে হয় না, সুগন্ধির সঙ্গে হয় না, যেভাবে ব্যবহার করে সুগন্ধির সঙ্গে কথা বলছে। এটা আমি অনেকের মুখেই শুনেছি মানে। সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ জানি, আপনি এতটা সময় দিলেন। আমি আর দুটো মাত্র প্রশ্ন আপনাকে করবো এবং অগ্রিম কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনি এতটা সময় আমাদেরকে দিলেন। আহ, আপনি তো মাটির সঙ্গে যোগাযোগ রাখেন এবং সেই যোগাযোগ কতটা দৃঢ় সেটা আমি জানি। কংগ্রেসের একটা বড় অংশের তৃণমূল স্তরের যারা কর্মী সমর্থক তারা হতাশ, কারণ তারা বাস্তবটা বোঝেন, নীতি আদর্শের বাইরে গিয়েও বাস্তবটা বোঝেন যে সিপিআইএম এর সঙ্গে থাকলে হয়তো কিছু আসন পাওয়া যেত, কিছুটা ভালো ফল হতো। সেই অংশের মানুষকে আব্দুল মান্নানের সরাসরি বক্তব্য এটা না, আপনি আমি শুনুন, পার্টির ডিসিশন মেকার আমি নাই। অবশ্যই। আমি পার্টির আমি নিজের স্বার্থ কোনোদিন করি না, আর আমি গতবারই বলেছিলাম দাঁড়াবো না। বিমান দা, সূর্যদা, সূর্য বিশ্ব আমাকে বারবার রিকোয়েস্ট করছেন, আর সোনিয়া গান্ধী যখন আমাকে বলেছেন, অধীনে ছিল সেই মিটিংয়ে জানাচ্ছে, আমি তখন আমি না করি না। হুম। তা রাজনীতিটা তো সবসময় হয় না, তা তো সেখানে আমি এটা কোনো ব্যক্তি স্বার্থের ব্যাপারে করে না। আমি যেটা ফিল করেছিলাম যে আমাদের দরকার ছিল যে ঐক্যটা আমরা চিট ফান্ডের সময় করেছিলাম, সেটাকে কন্টিনিউ করা, সেটা ভেঙে গেছে, সেটা এই করতে দুঃখটা পারিনি। আপনার আমি বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে কি তারপরেও বার্তা? তারপরেও সেটা করতে পারতাম, তারপরেও লাস্ট আমরা লিখিতভাবে জানালাম।
যে তুমি এইটা করো, কারণ আমাদের কাউকে মানুষ এতটা বিশ্বাস করে না, আমাকেও না, কাউকেই না, সেলিম সাহেবকেও না, অজিত চৌধুরীকে না, কাউকে না, এদের সব একটা লোকের ধারণা গেছে এরাই করবে। কিন্তু বিকাশবাবু সম্বন্ধে একটা আমি বিদ্যজনদের সাথে কথা বলছিলাম, সামনমিত্রের সাথে কথা বলছিলাম, এর সঙ্গে কথা বলছিলাম, ওই আমাদের ভাস্কর ঘোষের সঙ্গে কথা, অনেক যারা যারা আছে সবাই, আমি সবাই দাদা আপনি এটা করতে পারেন, আপনি একটা ইনিশিয়েটিভ নিন না। আমি অনেক বিদ্যজনদের, যারা প্রফেসর সেন, যারা ডাক্তার, যারা উকিল, আরো সব যারা আছে সবাই বলছে, এটা একটা ভালো আইডিয়া, আপনি এটা করুন না শাশু। তো আমি দেখলাম নিয়ে কিছু হবে না, শুধু শুধু ঝগড়া করতে লাভ নেই, এটা আরো ঝগড়াটা বেরোবে, বাড়বে। তা যা করছে, যারা মনে করছে যে এটা দিয়ে আসবে, ভালো তো, ভালো। আমাদের যদি চিফ মিনিস্টার হয়ে যায়, হ্যাঁ, এ তো ভালো তো। আর যদি একা লড়ে করে কংগ্রেস শক্তিশালী কিন্তু হয়, যে অংশের কংগ্রেস কর্মীরা হতাশ, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তারা কি হতাশার করবেন কোনো এখন? জায়গা নেই। রাজনীতি করতে গেলে সমস্ত প্লাস মাইনাস সবই আসে, কখনো কখনো এ হয়, কিন্তু হতাশার কোনো জায়গা নেই। কংগ্রেস যখন করবো, যে কোনো, আমাকে রাজীব গান্ধী একটা কথা বলেছিলেন যে অলওয়েজ অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ, ফেস দ্য ক্রাইসিস। আচ্ছা, একদম শেষ প্রশ্ন, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2026 নির্বাচনের আগে আপনি কিন্তু, আমি জ্যোতিষী নই, হাত দেখি না, এই জাতীয় ডিপ্লোম্যাটিক উত্তর আমি শুনবো না। আপনাকে একদম আপনার মনের কথা, ইউ হ্যাভ টু ওপেন আউট ইউর হার্ট। 2026-এর নির্বাচনে কি হতে পারে বলে এতদিনের অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ আব্দুল মান্নান না, ভাই মনে এবার করেন? এই কোয়েশ্চেনটা খুব জটিল। হুম। কারণ আগে আমরা দেখতাম প্লাস ভোট, মাইনাস ভোট, হুম। পজিটিভ ভোট, নেগেটিভ ভোট। হুম। আপনাকে যে দিচ্ছে না সে আমাকে আমাকে দিচ্ছে, দেবে। আপনাকে যে দিচ্ছে না, দিচ্ছে সে আমাকে দেবে না, ঠিক। এই অল্টারনেটিভ একটা ছিল। এখন হয়ে গেছে ফোর অ্যাঙ্গেলে যদি কন্টেস্ট হয়, কত নেগেটিভ ভোট আপনার আমার দিকে আসবে, কত পজিটিভ ভোট আপনার দিকে, এই ক্যালকুলেশন এখনই করা খুব মুশকিল, জটিল বলে নাই। তৃণমূল না বিজেপি, কার জেতার সম্ভাবনা বেশি বলে আপনি মনে করেন? না, যদি গভর্নমেন্ট তৈরি করার মতো, আমরা সেখানে থাকবো কিনা সন্দেহ আছে। তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি? দেখেন, এটাও বলা যায় না ওদের কতটা সেটিং আছে আর কতটা বেড সেটিং আছে, তো সবটাই সেটিং। সিপিআইএম সম্পর্কে কি মনে হয়, খাতা খুলতে পারে? দেখুন, সিপিআইএমও খুলতে পারবে, কংগ্রেসও খুলতে পারবে, সেটা না হতো না যে একদম একা লড়লে যে আমরা একদম নীল হয়ে যাবে তা নাই, কিন্তু সেই আত্মবিশ্বাসটা আমাদের তৈরি করতে হবে। আপনি কারণ কিন্তু খুব একদম ডজ করে উত্তর দিচ্ছেন। কোনোটাই আমি রচনার উত্তর দিই না। না মানে আমি একদম, আমি সিপিএম কে কি হাতে দেবো? আজকে ধরুন একটা জায়গায় কংগ্রেস খাতা খোলার জায়গায় আছে একা লড়লে? দুটো দলই খাতা কোন খোলা যাবে। কোন কোন সিটে হতে পারে সম্ভাবনা আর আছে? কংগ্রেস মানলা, মুর্শিদাবাদ, দিনাজপুরে খুলবে, কংগ্রেস খুলবে, বা দক্ষিণবঙ্গের কয়েকটা জায়গাতে খুলবে। সিপিআইএম? হ্যাঁ, সিপিআইএম? হ্যাঁ, সিপিআইএম? সিপিএম সিপিআইএম কোন সিপিএম এর তো সর্বোচ্চ অর্গানাইজেশনটা আছে, আমাদের তো সর্বোচ্চ আসন অর্গানাইজেশন কোথায়, নেই। আসন কোথায় জিততে পারে বলে আপনি তারা মনে জিততে করেন? পারে, তো বর্ধমানে জিততে পারে, তারা 24 ওখানে জিততে পারে। আবার কে ক্যান্ডিডেট হচ্ছে, আমাদের যদি টিমের লিডার যদি ক্যান্ডিডেট হয়, ভালো, সভাপতি যদি ক্যান্ডিডেট হয়, সব তাকে মুখ দেখি তো ভোট করতে পারি, কারণ আমার সেই সভাপতির সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ আমার আছে? সঙ্গে আমি কারো কারোর সাথে যোগাযোগ আপনাকে রাখি না। কংগ্রেসের কর্মসূচিতে দেখা যাচ্ছে না কেন মান্নান সাহেব, দলের কর্মসূচিতে? আপনি এখনো যথেষ্ট সক্ষম। দলের কোনো জায়গা কেউ চায় না, কোথাও গিয়ে দুঃখ, অভিমান? অভিমান দুঃখ নাই, দল মনে করে যে একে দরকার নেই, সেই জন্য। শুভঙ্কর বাবুর সঙ্গে কোনো কথা হয় না? কথা হলে মানে কখনো বলতে ইচ্ছে যে শুভঙ্কর আমার মনে হয় তোমার এইভাবে চলা উচিত, না, অনেক কেন জুনিয়র, বলতে হবে স্যার? অনেক জুনিয়র। তা কেন বলতে হবে ওখানে যারা, আমি তো কারোর থেকে বেশি পণ্ডিত নাই, অভিজ্ঞতার তো আমি দাম তো আছে। পলিটিক্যাল সায়েন্সেরও লোক নই, অভিজ্ঞতার তো দাম আছে মানুষ। আমি অঙ্কের লোক। এতদিন এতদিন ধরে আপনার যে না, রাজনৈতিক না, যে জীবন, রাজনীতির সবই আছে, আমি মানুষকে নিয়ে রাজনীতি করি, মানুষের সঙ্গে কথা বলি, মানুষের পাশেই থাকি, কর্মীদের পাশেই থাকি। আমি কোনো নেতা টেতাকে দেখে রাজনীতি করতে আসিনি, কোনো নেতাকে আমি দেখে এ করিনি। হ্যাঁ, আমাকে রাজনীতিতে যেমন প্রিয়রঞ্জন দাস মিশ্র ছাত্র পরিষদ নামিয়েছিলেন, তেমনি আমাকে নামিয়েছেন সমন্বিত রাজনীতি পরিচয় করিয়েছেন, দিল্লি লেভেল পর্যন্ত পরিচয় করেছেন, এটা আমি অস্বীকার করতে পারি না কোনোদিন। পরবর্তী ক্ষেত্রে কারোর সব বিরোধ থাকতে পারে, আমি কোনো রয়্যাল ফ্যামিলি থেকে আসিনি, আমি কোনো, আমার বাপ দাদা 14 পুরুষ কেউ কোনোদিন একটা পঞ্চায়েতের মেম্বারও হয়নি, সাধারণ শ্রমিকের ঘরের ছেলে আমি। হ্যাঁ, অর্থাৎ সেই শ্রমিকের ঘরের থেকে, সেখান থেকে আমি রাজনীতি করতে এসেছি, পোস্টার মারতে মারতে রাজনীতি করেছি, ফলে আমার কোনো ইয়ে হয় না। আমার সঙ্গে রাজনীতি করার ছেলে নকশাল আমলে 4 জন মারা গেছে, আমার ঘনিষ্ঠ লোক, আমি তাদের দেখেছি, তাদের দেখেছি, ফলে আমি সেই দায়িত্বে রাজনীতি করতে করতে এসেছি। আমি বিনম্রভাবে পায়ে হাতে প্রণাম করেছি যখন, তখন কংগ্রেসের আমার প্রার্থী দাঁড়িয়ে। একেবারে শেষ প্রশ্ন মান্নান সাহেব, একেবারে শেষ প্রশ্ন, সত্যিই শেষ প্রশ্ন। সম্ভবত তৃণমূল কংগ্রেস
তারা যা দাবি করছেন, এবং এই মুহূর্তে বাম কংগ্রেসের আলাদাভাবে সরকার গঠনের পরিস্থিতি আছে বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় না। পরিষ্কার কথা বলা ভালো। বিজেপি যদি জেতে সেক্ষেত্রে অন্য প্রশ্ন, সেই সম্ভাবনাও খুব আছে বলে মনে হয় না। যদি তৃণমূল কংগ্রেস জেতে, যে সম্ভাবনা সব থেকে বেশি, অন্তত 50% বেশি, তাহলে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই হবেন। বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী কে হতে পারেন বলে আপনি মনে করেন, এবং আপনি এই মুহূর্তে কি চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে? আপনি কাকে দেখতে চান? আমি কাউকে দেখতে চাই না, না, কারণ ব্যক্তিগত চাওয়া তো একটা থাকে ব্যক্তিগত চাওয়া যে এই মানুষটা মুখ্যমন্ত্রী হলে না, রাজ্যের আমার ভালো হবে। সঙ্গে সিপিএম, তৃণমূল, বিজেপি সব পার্টির রিলেশন ভালো, সব কিন্তু নেতাদের কোন সঙ্গে। একটা মানুষকে না, তো প্রজেক্ট আমি করা আমি যেতে কাউকে পারে। না, আমি এগুলো ভাবে নিয়ে কোনো লাভ নেই, কারণ আমার কাছে সবাই সমান সমান। আমি সবাই, আপনি একেবারেই আমি পলিটিক্যাল উত্তর দিচ্ছেন। রাজনীতিগত ভাবে প্রত্যেকের বিরোধী, এদের প্রত্যেকের সঙ্গে আমার বিরোধ। কোনো ব্যক্তি সম্পর্কে কোনো প্রজেকশন নেই যে না, এই মানুষটা না, যদি না, না, মুখ্যমন্ত্রী হয় আমি তাহলে তো আমার। বললাম যে আমি যেমন দিলীপ ঘোষকে আমি ভালোবাসি, দিলীপ ঘোষ আমার বাড়িতে চলে গেছে, হুম। আমার অফিস কিন্তু তা বাড়িতে দিয়ে গেছে। কি আমার সেটা দিয়ে সঙ্গে তো রাজনৈতিক ক্যালিবারের, শুভেন্দুর সঙ্গে সম্পর্ক ভালো, কিন্তু কোনো সেটা দিয়ে তো রাজনৈতিক হ্যাঁ, ক্যালিবার। কিন্তু যে এই সম্পর্ক ভালো থাকার জন্য আমি আমি দুটো সমস্ত রাজনীতি দলগুলো, ওদের রাজনীতিকে আমি আদর্শ বলে মনে করি না। আমি তাদের সঙ্গে বিরোধিতা করি, আমার যতটুকু ক্ষমতা আছে সেই রাজনীতি আদর্শ করে আমার কংগ্রেসের রাজনীতিকে আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করব। তাতে কারোর সঙ্গে সম্পর্ক খারাপ হবে না, কে এলো না এলো, তাতে যদি মানুষ যদি তাকে চায়, মানুষের চাওয়ার উপর নির্ভর করতে, আমার চাওয়ার উপর তো নির্ভর করে না। আমার চাওয়ার উপর আমাকেই নির্ভর করে। আমার চাওয়ার উপর আমি এমন অবস্থা রয়েছি যে আমি যে এলাকায় এতবার এমএলএ হচ্ছি, সেই এলাকায় 20-25টা বুথে আমি সিও পেয়েছি। হতে পারে, হয়েছে, আমি অনেক শুনি। ধন্যবাদ মান্নান সাহেব, ঠিক আছে, অনেক ধন্যবাদ এত থ্যাংক ইউ। সময় দিলেন। কেন এই সাক্ষাৎকার ব্যতিক্রম আমি বললাম, এখন দল বদল জামা বদলের থেকেও সহজলভ্য এবং স্বাভাবিক। সেই আবহে একটি মানুষ দীর্ঘ 50 বছরের বেশি, যার রাজনৈতিক জীবন 62 বছর। 62 বছর, বিরোধী দলনেতা, 5বারের বিধায়ক, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে একদিকে সরিয়ে রেখে দলের ভেতরে এবং বাইরে ব্রাত্য হওয়ার পরেও নিজের নীতি এবং আদর্শের অবস্থানের জায়গায় এইভাবে ঋজু থাকা, এবং আমি এতক্ষণ ধরে চেষ্টা করেও মুখ খোলাতে পারলাম না, একটা দল বিরোধী কথা বলাতে পারলাম না, ব্যতিক্রম। এবং আজকের রাজনীতির ইতিহাস যখন লেখা হবে, যে বেশ কিছু মানুষ যখন জামার থেকেও আগে দল বদল করেন, দলীয় পতাকা বদল করেন, তখন কিছু মানুষ আব্দুল মান্নানের মতো থাকেন। মান্নান সাহেবকে বসন্তের এই সন্ধ্যায় এতটা সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। এরকম আরো অফবিট কন্টেন্টসের জন্য আপনার চোখ থাকতে হবে কবির সৌরভের ইউটিউব চ্যানেলে।